আমি আজকে যে গল্পটা তোমাদের বলবো সেটা যেহেতু একটা বইয়ের গল্প, মানে আমি যে বইটা পড়েছি সেটার গল্প, যেরকম আমি টুইস্টেড টিউসডে এর গল্প নিয়ে আসি, সেই জন্যে আমি মেসেজ দেখবো না। মানে আমি ফোনটা আপাতত বন্ধ করে দিচ্ছি। তোমরা যা বলবে আমি পরে দেখে নেব, ঠিক আছে? So that said, I am not looking at my phone right now. I'm just going to tell the story. Okay. এই বইটা একটু অদ্ভুত ধরনের বই, অবভিয়াসলি টুইস্ট টার্নস তো আছেই। তাছাড়াও বইটা আমি যখন পড়ছিলাম তখন আমার খানিকটা পড়ে মনে হচ্ছিল যে আমি ঠিক গল্পটা কোথায় যাচ্ছে, কোথায় যাওয়ার চেষ্টা করছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছিলাম না। মানে তোমরা যদি বইটা পড়ো, এর পরেও আমি গল্প বলার পরেও যদি কেউ বইটা পড়ো বা আগে পড়ে থাকো, তাহলে পরে আমি জানি না, তোমরা মেসেজ করতে পারো আমাকে যে কিরকম লাগলো। মানে বুঝতে, মানে যতক্ষণে বইটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সেইখানটাতে, যে বুঝতে বুঝতে যে গল্পটা কোথায় যাচ্ছে বুঝতে বুঝতে হঠাৎ গল্পটা মানে তোমার সামনে চলে আসবে। সো বইটার নাম হচ্ছে লক এভরি ডোর বাই somebody called Riley Sager. এই বইটা আমি পড়েছি কিছুদিন আগে, মানে বেশ কয়েক মাস আগে, বাট আমি তখনও ঠিক করিনি তোমাদের এসে গল্পটা বলবো, বাট আজকে আমি ঠিক করলাম যে হ্যাঁ, এটা বলা যেতে পারে, তোমাদের ভালো লাগবে শুনতে। সো বইতে দুটো ডিফারেন্ট টাইম লাইন আছে, মানে পড়ার সময় দুটো ডিফারেন্ট টাইম লাইনে গল্পটা বলা আছে, ঠিক আছে? আমি বইটা যেরকম ভাবে লেখা সেরকম ভাবে গল্পটা বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু আমি কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, সেহেতু তোমাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে তোমরা আমাকে লিখো, আমি পরে তোমাদেরকে জানিয়ে দেবো। সো বইয়ের শুরুটা হচ্ছে যে আমরা একজন মহিলার সাথে আমাদের দেখা হচ্ছে। সেই মহিলার কি নাম আমরা জানি না। সে হঠাৎ তার চোখ খুলছে একটা হসপিটালে, এবং মানে ডাক্তারদের কথায় বোঝা যাচ্ছে যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার খুব চোট লেগেছে। মানে তার ব্যান্ডেজ ফ্যান্ডেজ সবকিছু করা, আইভি গায়ে আইভি টাইভি লাগানো, ইত্যাদি ইত্যাদি। তো চোখ খোলার পরে মেয়েটা, মানে আমরা জানতে পারছি যে মেয়েটা জিজ্ঞেস করছে যে আমি কোথায়, যেরকম লোকে জিজ্ঞেস করে থাকে আমার কি হয়েছে, আমি এখানে কেন। তখন প্রথমে ডাক্তার এসছেন, ডাক্তার এসে জিজ্ঞেস করেছেন যে তোমার নামটা মনে আছে, তোমার নাম কি? তখন ও বলেছে যে আমার নাম হচ্ছে জুলস। তো বলছে আচ্ছা জুলস, তুমি একটা বিশাল বড় দুর্ঘটনার মধ্যে পড়েছিলে, তোমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তাতে তোমার অনেক চোট লেগেছে, তোমার মাথায় লেগেছে, তোমার হাতে পায়ে সব লেগেছে। তো বলছে যে তুমি কি করার চেষ্টা করছিলে? বললো তখন ও বলছে যে আমার সেটা মনে পড়ছে না যে আমি কি করার চেষ্টা করছিলাম, যে মানে আমার যে কেন অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সেটা মনে পড়ছে না। তখন ডাক্তার বলছেন ওকে যে আচ্ছা তুমি ওই একটা বিল্ডিং আছে, এটা ঘটনাটা ঘটছে নিউ ইয়র্ক সিটিতে। তো ডাক্তার বলছে যে বার্থোলোমিও বলে একটা মানে রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টস আছে, তুমি সেখান থেকে দৌড়ে এসে গাড়ির সামনে কেন লাফিয়ে পড়লে? তখন জুলস হঠাৎ বলেছে, কি বললে নামটা, অ্যাপার্টমেন্টসের নামটা আমায় কি বললে? বলছে বার্থোলোমিও। তখন ও চিৎকার করে উঠেছে ওই অবস্থাতে যে আমাকে ওখানে ফেরত যেতে দেবে না, আমি ওখানে ফেরত যাব না, আমি ওখানে ফেরত যাব না, আমাকে ওখানে নিয়ে যাবে না। সবাই একটু অবাক হয়ে গেছে যে মানে ওর জ্ঞান আসার পরে হঠাৎ একটা বাড়ি নিয়ে ও এরকম কেন করছে। তখন ডাক্তার ওকে বলেছে ঠিক আছে তুমি এত উত্তেজিত হয়ে পড়ো না, তোমার শরীরটা অনেকটা খারাপ আছে বলে নার্সকে ইশারা করেছে। ও নার্স ওকে একটা ঘুমের ওষুধ মানে ওকে একটু শান্ত করার জন্য যে ওরকম ওষুধ দেয় সেরকম দিয়েছে, আস্তে 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 ঘুমিয়ে পড়েছে। এটা হচ্ছে ফার্স্ট টাইম লাইন। এবার আমরা গল্পের সেকেন্ড টাইম লাইনে যাব এবং জুলসের সম্বন্ধে জানতে পারবো। তো সেকেন্ড টাইম লাইনে আমরা জানতে পারছি যে জুলস একজন 25 বছরের মহিলা। তিনি
নিউ ইয়র্কে এসেছেন 2 বছর আগে। আগে উনি থাকতেন পেনসিলভেনিয়া বলে একটা জায়গা আছে, মানে এটা গোটাটা ইউএস এর ঘটনা। পেনসিলভেনিয়া বলে একটা জায়গা আছে, সেখানে একটা ভীষণই ছোট টাউন, একটা কোল মাইন টাউনে সে তার বাবা মা এবং তার বড় দিদির সঙ্গে সে থাকতো। এবং তার মানে আমরা তার সম্বন্ধে জানতে পারি যে তার বাবা মা মানে একটা মিডল ক্লাস ফ্যামিলি ছিল ওখানে। ওরা 2 বোন তখন পড়াশোনা করার পরে চাকরি বাকরি করছে বড় বোন, আর ছোট বোন তখনও মানে স্কুলে পড়ছে। এইরকম সময় এরকম একটা সুন্দর মানে একটা মোটামুটি যেরকম ছিমছাম মিডল ক্লাস ফ্যামিলি চলে বাড়ি সেরকম চলছে। বেশি মানে অনেক টাকা পয়সা নেই কিন্তু অসচ্ছলতাও নেই, মানে একটা মোস্টলি ঠিকঠাক জিনিস চলছে। এবং জুলসের যে বড় বোন তার নাম হচ্ছে জেন, এবং জেন একটা বই পড়তে খুব ভালোবাসে। মানে গল্পের মধ্যে আমরা জানতে পারছি যে মানে জেন একটা মানে ওই ছোট একটা টাউনে থাকে ওরা, একটা ওষুধের দোকানে ফার্মেসিতে জেন কাজ করে। জেন হচ্ছে জুলসের থেকে 2 বছরের বড়। তো এই সময় যখন ঘটনাটা বলছি আমি তোমাদেরকে, তখন জুলসের বয়স 17 বছর আর জেনের বয়স হচ্ছে 19 বছর। এবং জেন তখন একটা ফার্মেসিতে কাজ করে, এবং যখন ওর সময় মানে হাতে যখন সময় থাকে তখন ও একটা বই পড়ে, যে বইটার নাম হচ্ছে হার্ট অফ এ ড্রিমার। হার্ট অফ এ ড্রিমার, এবং বইটা একজন লিখেছেন যার নাম হচ্ছে গ্রেটা। এবং বইটার গল্পটা হচ্ছে একটা রোমান্টিক গল্প, জেনি বলে একটা মেয়েকে নিয়ে, যে এরকম একটা ওদের মতো ছোট টাউনে থাকতো, কিন্তু হঠাৎ জেনি ডিসকভার করে যে তার একটা ঠাকুমা বা দিদা কেউ একজন আছেন, গ্র্যান্ড মাদার, যিনি নিউ ইয়র্কে এরকম বার্থোলোমিওতে থাকে। এবং জেনি তার একমাত্র কি বলে বংশধর, এবং সেই জন্য সেই ঠাকুমা জেনিকে সেই ছোট জায়গা থেকে নিউ ইয়র্ক নিয়ে যায়। এবং সেখানে অবভিয়াসলি ঠাকুমা যেহেতু এত বড় লোক, বা ঠাকুমা বা দিদা যাই হোক, উনি এতই বড় লোক ছিলেন যে জেনিকে যখন ঠাকুমার কাছে নিয়ে যাওয়া হয় তারপরে জেনি জীবন পাল্টে যায়। মানে বেসিক রোমান্টিক গল্প যেরকম হয়, র্যাগস টু রিচেস একটা স্টোরি। এবং জেনি মানে হঠাৎ করে সে একটা বিশাল বড় এলিট সোসাইটিতে তার লোকজনের সাথে দেখা হতে শুরু করে, পয়সা কড়ির অভাব চলে যায়, এবং জেনির বিয়ে হয়ে যায় কোনো একটা মানে বিশাল বড় কোনো একটা রিচ ভদ্রলোকের সাথে। সো এটা বেসিক একটা রোম্যান্স স্টোরি। বাট যেহেতু এই 2 বোন ওই একটা ছোট শহরে থাকতো, তাদের অ্যাসপিরেশন সবসময় ছিল যে নিউ ইয়র্ক সিটিতে যাবে, ওরা দুজনেই মাঝে মাঝে এই বইটা উল্টে পাল্টে পড়তো। এটা তো বোনেদের মধ্যে সম্পর্ক ছিল। এবার এইটার কিছুদিন বাদে একদিন রাত্রিবেলা জুলসের বড় দিদি জেন বাড়ি ফিরছে না। তারপরে খোঁজ করে জানা গেছে যে ও যে দোকানটাতে কাজ করতো সেই দোকানের বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়, এবং জেন সেই গাড়িতে লোকটার সাথে কথা বলতে যায় এবং সেই গাড়িতে চড়ে চলে যায়। তো একটা 19 বছরের মেয়ে চলে গেছে, মানে কিডন্যাপ করা হয়েছে, কেউ জানে না। পুলিশের কাছে যায় জেন আর জুলসের বাবা মা, কিন্তু পুলিশ বলে যে দেখুন আপনার মেয়ে তো এখন অ্যাডাল্ট হয়ে গেছে, সে তো নিজের ইচ্ছায় গেছে, কোনো কিডন্যাপিং এর কোনো সাইন নেই, মানে কোনো রকম জবরদস্তির সাইন নেই। দোকানদার যে জেনের বস সে পর্যন্ত বলেছে যে ও নিজের ইচ্ছায় গাড়িতে বসেছে, কেউ গাড়ি থেকে বেরিয়ে এসে ওকে জোর করে ঢোকায়নি। সো এটাতে আপনি কিডন্যাপিং কি করে বলছেন? এটাকে কিডন্যাপিং তো হতে পারে না। মেয়ের হয়তো আপনার পছন্দ হয়নি চলে গেছে, বা নতুন বয়ফ্রেন্ড হয়েছে চলে গেছে। এবার বইটা যখন তোমরা পড়বে তখন তোমাদের মনে হবে যে এই ঘটনাটা যখন জুলস বলছে, মানে এটা জুলসের মানে কথা আমরা জানতে পারছি, তখন তোমাদের মনে হবে যে পুরো কথাটা জুলস বলছে না, যে কেন জেন এরকম চলে গেল না কিডন্যাপ হলো, কিন্তু বলছে না। এবার মানে জেনের আর কোনো দিন খোঁজ পাওয়া যায়নি। মানে যখন আমরা জুলসের 17 বছর বয়স থেকে 25 বছর অব্দি দেখছি, 25 বছরে যখন জুলসের সাথে মানে তোমরা দেখবে তখনও জেনকে খুঁজে পাওয়া যায়নি, মানে জেন আর কোনোদিন ফেরেনি। এবার কি হলো, জেন চলে যাওয়ার পরে অবভিয়াসলি বাবা মা একটা প্রচন্ড শক পেলেন, এবং
এক বছর খানিক বাদে যখন জুলসের 18 বছর বয়স, স্কুল থেকে যখন ওরা মানে স্কুলের গ্রাজুয়েশন ওরা করে ফেলে, তখন জানা গেল যে জুলসের মার ক্যান্সার হয়েছে এবং উনি আর চাকরি করতে পারবেন না। সো জুলসের বাবাকে আবার এক্সট্রা কাজ করতে হলো, জুলসকেও একটা ছোটখাটো একটা চাকরি নিতে হলো, কারণ এই যে এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স, এগুলোর জন্য। এবং আস্তে 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 ওর মার শরীরটা খারাপই হতে থাকলো। করতে করতে এমন একটা সময় আসলো যে আবার 2 বছরের মধ্যে যখন জুলসের বয়স প্রায় 19-20 কাছাকাছি, তখন হঠাৎ করে ওর বাবার চাকরি চলে গেল। আমি মানে লিটারেচারে অনেকই দুঃখিনী মহিলাদের পাওয়া যায়, কিন্তু জুলসের লাইফ ইজ ভেরি ভেরি স্যাড। মানে সবকিছু যা খারাপ সব হচ্ছে ওর সাথে হচ্ছে। তো বাবার চাকরি চলে যায়, বাবার চাকরি চলে যাওয়া মানে একটা বিশাল বড় ইনকাম ওদের চলে গেল। এবার কি করবে এরকম চিন্তা করছে। করতে করতে যখন জুলসের মানে জন্মদিনের কিছুদিন আগে, ওর 20 বছরের জন্মদিনের কিছুদিন আগে, একদিন ও বাড়িতে যখন ফিরেছে, এসে দেখছে বাড়ি দাও দাও করে জ্বলছে, পুরো বাড়িতে আগুন লেগে গেছে। ও তো মানে অবভিয়াসলি ততক্ষণে পাশে বাড়ির লোকজন এবং তারা ফায়ার ডিপার্টমেন্টকে ডেকেছে, ওকেও ফোন করার চেষ্টা করেছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। ও তো কান্না কাটি শুরু করে দিয়েছে, মানে ওর বাবা মা ছাড়া আর কে আছে, বোন ওরকম চলে গেছে। তখন মানে একমাত্র জিনিস যেটা ওর কাছে আছে, মানে ওর বাড়ির কোনো জিনিস ওর কাছে ওর স্কুলের ব্যাগটা আর ওদের যে একটা গাড়ি ছিল সেই গাড়িটা আছে, বাকি সবকিছু পুড়ে গেছে। তো তখন যাই হোক, তো ওকে বলা হলো যে ওর একটা চেনাশোনা আত্মীয় যার কাছে গিয়ে থাকতে হবে, কারণ ও তো এখন অ্যাডাল্ট, সেজন্য ওকে তো স্টেট দেখবে না। তো সেই আত্মীয় বললেন যে ঠিক আছে, তুমি কলেজ শেষ করা পর্যন্ত আমার কাছে থাকতে পারো। তখন তো জুলস বললো ঠিক আছে, আমি মানে বললো ইন দ্য সেন্স আমরা জানতে পারছি যে জুলস ঠিক করলো ওর কাছে যাবে, গাড়ি চালিয়ে যেতে হবে, উনি ওই শহরে থাকেন না। তো তখন মনে মনে জুলস ভাবছে যে আমি তো এই সিটি, এই টাউনকে সু করব, যে নিশ্চয়ই কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাবা মা এরকম আগুন ধরে আমার বাবা মা মারা গেছে, আমি আমি এই ইনজাস্টিসের আগেনস্টে আমাকে একটা কিছু করতে হবে। তো যে মুহূর্তে ও গাড়িতে উঠে বসেছে, সেই মুহূর্তে ও বুঝতে পারলো যে গোটা জিনিসটা কারো দোষে হয়নি। গাড়ির মধ্যে একটা ছোট নোট পেল ওর বাবার কাছে এবং দুটো চাবি পেল, দুটো মানে কি বলে ওটা, তোমার স্টোরেজ বক্স বা স্টোরেজ রুম বলতে পারো, তার দুটো চাবি পেল। আর ও বুঝতে পারলো যে এই গোটা জিনিসটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। ওর বাবা মা ওর ওপরে আর বোঝা হয়ে থাকতে চায়নি, তাই জন্য ওরা নিজেরাই কোনো একটা কিছু করেছে। যাই হোক, তখন জুলস ওই চাবি নিয়ে গেল, গিয়ে দেখলো ওই স্টোরেজ বক্সের বা স্টোরেজ রুমের মধ্যে একটাতে ওর সমস্ত জিনিসপত্র রাখা আছে এবং আর একটাতে ওর দিদির সমস্ত জিনিসপত্র রাখা আছে। তো ওর বাবা মা মারা যাওয়ার আগে সব ঠিক করে দিয়ে করেছেন। তার কিছুদিন পরে অবভিয়াসলি যেহেতু এরকম ভাবে আনন্যাচারাল ডেথ হয়েছে, মানে ওদের তো অটোপসি করতে হয়েছে, তাতে পাওয়া গেছে যে ওর মাকে যে ক্যান্সারের জন্য যে ওষুধ দিয়েছিল, কড়া কড়া ওষুধ যেগুলো হয় যাতে ব্যথা কম হয়, ঘুমের ওষুধ ইত্যাদি, সেই ওষুধ বাবা মা দুজনে খেয়ে বাড়িতে ওরা আগুন লাগিয়ে দেয়। মানে ওরা প্র্যাকটিক্যালি চায়নি যে ওর একটা মাত্র মেয়ে, এত ছোট একটা মেয়ের উপরে এতটা চাপ করে যায়। যাই হোক, মানে একটা আগুনে এবং একটা এরকম ঘটনায় জুলসের পুরো জীবন সবাই চলে যায়। এরপরে জুলস কলেজ শেষ করে ওর যেরকম দিদির সাথে ওর যেরকম একটা ওদের ড্রিম ছিল নিউ ইয়র্ক যাওয়ার, সেরকম ও নিউ ইয়র্ক চলে আসে। এবার মানে জিওগ্রাফিক্যালি নিউ জার্সি আর নিউ ইয়র্ক খুব কাছাকাছি, ডিফারেন্ট স্টেট কিন্তু কাছাকাছি। মানে যেরকম ধরো দিল্লি থেকে হরিয়ানা যাওয়া যায়, সেরকম নিউ ইয়র্ক আর নিউ জার্সি ওরকম যাতায়াত করা যায়। সো প্রথমে জুলস গেল, ওর নিউ জার্সিতে ওর বেস্ট ফ্রেন্ড ক্লোই থাকতো, ক্লোইর বাড়িতে। ওর বাড়িতে উঠে ওর সাথে কিছুদিন থেকে ও চাকরি বাকরি খোঁজ করতে শুরু করলো এবং একটা চাকরিও পেয়ে গেল। খুব বড় কিছু চাকরিও পেলো না, মানে একটা অফিসে বলতে পারো ক্ল্যারিক্যাল রোলে একটা চাকরি পেলো, কিন্তু সেটা ঠিক আছে, মোটামুটি একটা ভালো ওয়েল পেইং জব, মানে ওর থাকার মতন একটা বন্দোবস্ত হয়ে গেল নিউ ইয়র্কে।
চাকরি করার জন্য। এবার আস্তে আস্তে চাকরি করতে করতে লোকজনের, অফিসের লোকজনের সাথে আলাপ হলো এবং অফিসের একটা ছেলের সাথে ওর ভাব ভালোবাসা হলো এবং তারপরে দুজনে ঠিক করলো যে একসাথে থাকবে। জুলস নিজের বাড়ি ছেড়ে দিয়ে ওই ছেলেটার সাথে থাকতে শুরু করলো। এবার সময় যাচ্ছে 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 করতে করতে জুলসের তখন প্রায় 25 বছর বয়স। তখন একদিনকে জুলসের চাকরি চলে যায়, মানে কোম্পানি ডাউনসাইজ করে এবং প্রথমেই ক্লেরিক্যাল লেভেলের লোকেদেরকে অবভিয়াসলি ছাঁটাই করে দেয়, ছোট লেভেলের লোকেদেরকে। সো জুলসের চাকরি চলে যায় এবং চাকরি চলে যাওয়ার পরে ও যখন বাড়িতে ফেরে, মানে অবভিয়াসলি দিনের মধ্যে বাড়িতে ফিরছে, বুঝতে পারছো, মানে সন্ধ্যে অবধি কাজ করতে, সেখানে ওর চাকরি চলে গেছে। বাড়িতে এসে দেখে যে ওর বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি অন্য একজন মহিলার সাথে চিট করছে ওর ওপরে। তো একদিনে মানে ওর জীবনে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে। একদিনের মধ্যে বাবা মা চলে গেছে, আবার একদিনের মধ্যে ওর মানে বয়ফ্রেন্ড এবং চাকরি দুটোই চলে গেল। কি করবে? তখন ও জিনিসপত্র নিয়ে আবার ক্লোইর বাড়িতে, মানে ওর বেস্ট ফ্রেন্ডের বাড়িতে নিউ জার্সিতে চলে গেল। ক্লোইকে বললো যে আমাকে একটু থাকতে দে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, তুই আমার বাড়িতে থাক, কোনো অসুবিধা নেই, থাক, চাকরির খোঁজ কর। তো ওখানে থেকে ও চাকরির খোঁজ করতে শুরু করছে। কিন্তু ঘটনাটা হচ্ছে, ধরো এই তোমার মানে এক্সাক্ট টাইম লাইন বলেনি, বাট বলতে পারো যে 2018-19 সময়কার ঘটনা চলছে। সেখানে চাকরি বাকরির কোনো সেরকম ভালো সুরাহা হচ্ছে না, পাচ্ছে না চাকরি পাচ্ছে না করতে করতে একদিনকে একটা ক্রেগ লিস্ট বলে একটা ভীষণ ফেমাস একটা, কি বলবো, একটা সাইট আছে, ইন্টারনেট সাইট আছে। সেখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়, সেখানে অনেক কিছু কেনা বেচা করা যায়। তোমরা যদি অ্যামাজন সেল বলে পেজটা জানো, যেরকম খানিকটা ওরকম, আর ওখানে সব রকম, মানে ক্রেগ লিস্টে মানে এমন কিছু জিনিস নেই যেটা বিক্রি হয় না বা কেনা যায় না। ইটস নট ভেরি ডিপেন্ডেবল, বাট আই এম গেসিং যে ওদের দেশের জন্য এটা ঠিক, মানে ওরা ওটা করতে পারে। তো সেখানে ও একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলো যে নিউ ইয়র্কের বার্থলোমিও, মানে নিউ ইয়র্কে একটা অ্যাপার্টমেন্ট সিটিং করতে হবে। তার মানে হচ্ছে, ধরো অ্যাপার্টমেন্টে কেউ নেই, সেদিনে অ্যাপার্টমেন্টে একজন লোককে রাখবে এবং সেই লোকটা অ্যাপার্টমেন্ট দেখাশোনা করবে। প্রত্যেক সপ্তাহে $1000 করে পাবে যে অ্যাপার্টমেন্ট সিটিং করবে, এবং গোটা অ্যাপার্টমেন্টটা মানে ওকে 3 মাস মতন দেখাশোনা করতে হবে। এবং 3 মাসেও প্রায় ধরো $4000 করে প্রত্যেক মাসে পেলে আবার $12000 ও পাবে। তো ও শুনে অ্যাপ্লাই করে দিল। ওর বন্ধুকে কিছু বলেনি, কারণ ওর বন্ধু আবার কি মনে করবে এটা ভেবে ওর বন্ধুকে কিছু বলেনি, অ্যাপ্লাই করে দিল। এবং ওর একটা কল এলো, এবং কলের পরে ও গেল দেখা করতে গিয়ে দেখলো যে ও বার্থলোমিওতে যাচ্ছে, মানে ও যে অ্যাড্রেসটা পেলো তাতে ও জানতে পারলো বার্থলোমিওতে যাচ্ছে। এবং বার্থলোমিওর কথা ওর মনে আছে, তোমাদের বলেছিলাম যে ওদের ফেভারিট বই যেটা ছিল ফিকশনাল বই, মানে ফিকশনাল বইয়ের মধ্যে ফিকশনাল বই যেটা The Heart of a Dreamer is based in New York City and around Bartholomew. তো তখন জুলসের একটু ভালো লাগলো, ভাবলো যে হয়তো কোনো রকম কানেকশন আছে, সেই জন্য হচ্ছে আমার সাথে। ওখানে গিয়ে ওর একজন মহিলার সাথে আলাপ হলো, তার নাম হচ্ছে লেসলি। সে হচ্ছে ওই বিল্ডিংটার ম্যানেজার। এবং লেসলি ওকে বললো যে আচ্ছা তুমি এই কাজটা করতে চাও, আচ্ছা তাহলে চলো তোমাকে অ্যাপার্টমেন্টটা দেখাই, যেটা তোমাকে দেখাশোনা করতে হবে। তখন জুলস ওকে জিজ্ঞেস করলো যে কেন আমি, মানে তোমরা এখানে অ্যাপার্টমেন্ট সিটিং কেন হচ্ছে? তো বললো যে দেখো, যার অ্যাপার্টমেন্ট ছিল এটা, সেই ভদ্রমহিলা মারা গেছেন। এবং বুঝতে পারছো যে এই অ্যাপার্টমেন্টটা নিউ ইয়র্কের অনেকগুলো সাইড, মানে অনেকগুলো কি বলবো ডিস্ট্রিক্ট বলতে পারো আছে, 4-5টা মতন। তার মধ্যে সব থেকে যেটা নাম দামি এবং সব থেকে দামি বলতে পারো, ওয়ান অফ দ্য মানে কস্টলিয়েস্ট প্লেস ইন নিউ ইয়র্ক ইজ ম্যানহাটন। এবং ম্যানহাটনে একটা বিশাল বড় পার্ক আছে যেটাকে সেন্ট্রাল পার্ক বলা হয়। এবং সেই সেন্ট্রাল পার্কের আশেপাশে যে বিল্ডিং গুলো থাকে সেগুলোকে বলা হয় ওয়েস্ট সাইড এবং ইস্ট সাইড। পার্কের দুদিকে ইস্ট সাইড এবং ওয়েস্ট সাইডে বিল্ডিংস আছে, পুরনো অনেক বিল্ডিংস আছে। এবং সেগুলো হচ্ছে দ্য মোস্ট কস্টলিয়েস্ট রিয়েল এস্টেটস
অ্যাটলিস্ট ইন দ্য ইউএস অর পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে ভীষণই দামি রিয়েল এস্টেট, যেরকম ধরো সমস্ত শহরে থাকে, ওই শহরে আরো বেশি, ওখানে সব তোমার মানে প্রচুর নাম করা, নাম জানা আর্টিস্ট, সিইওস, গ্লোবাল লিডার্স, সেনেটার্স, মানে এরকম ধরনের অনেক লোক যার কাছে অনেক পয়সা আছে তারাই ওখানে থাকতে পারেন। কারণ এক একটা ফ্ল্যাটের বা এক একটা অ্যাপার্টমেন্টের, ফ্ল্যাট না অ্যাপার্টমেন্টের ধরো দাম প্রায় এখন কত দাম আমি জানি না, কিন্তু বইটা যখন লেখা আছে তখন একটা বেসিক আইডিয়া দেওয়া হয়েছে যে এক একটা অ্যাপার্টমেন্টের দাম 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 7 মিলিয়ন ইউএস ডলার্স, মানে সে কোটি 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 টাকার একটা ব্যাপার। তো সেই রকম ধরনের লোকজনই নিতে পারে। সো ও বললো যে দেখো যার এটা অ্যাপার্টমেন্ট সে এরকম কোটি কোটি টাকার মালকিন, কিন্তু তিনি মারা গেছেন এবং তার এস্টেট নিয়ে, মানে যেহেতু এদের একটাই বাড়ি হবে না, আমাদের মতন অবস্থা নয়, একটাই বাড়ি হবে না, এদের অনেক বাড়ি চারিপাশে ছড়িয়ে আছে, সারা পৃথিবীতে হয়তো এদের বাড়িঘর ছড়িয়ে আছে, সেই জন্য তাদের এস্টেট এবং তাদের উইল নিয়ে তাদের বংশধরদের মধ্যে মারামারি চলছে, সেই জন্য ওরা এখন এই বাড়িটা কেউ থাকতে পারবে না, সেই জন্য ওরা একটা ঠিক করেছে একটা লোক রাখবে। বললো ঠিক আছে, কিন্তু লোক কেন রাখবে, মানে তুমি তো ম্যানেজার আছো, আবার লোক রাখার কেন দরকার? তখন লেসি বলে যে দেখো আমাদের বিল্ডিং এর একটা ঐতিহ্য বা একটা কিছু একটা ব্যাপার আছে, এবং আমরা চাই না যে বাজার দর পড়ে যাক বাড়ি খালি থাকার জন্য। এক হচ্ছে বাড়ি যদি খালি থাকে অনেকদিন, তাহলে তোমরা সবাই জানো যে বাড়ি খুব নষ্ট হয়ে যায়, সো আমরা চাই যে কেউ থাকুক। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যদি লোকজন খুব কমে যায় তাহলে পরে এখানে অনেক কিছু ভুলভাল কাজ হতে পারে, আমরা সেটা চাই না, সেই জন্য আমরা এটাকে স্পিক অ্যান্ড স্প্যান রাখতে চাই। এবং যদি কেউ দেখতে আসে বাড়ি, আমি তো সবসময় থাকি না সমস্ত ফ্ল্যাট দেখানোর জন্য, যেন যে অ্যাপার্টমেন্ট সিটিং করবে তার কাজই হবে যে বাড়িঘর দেখানো। ওকে, তখন ও নিয়ে গেল 12 তলায়, মানে প্র্যাকটিক্যালি নিউ ইয়র্কের ওই জায়গার তুলনায় এই বার্থোলোমিও বিল্ডিংটা খুব বেশি লম্বা নয়, ওখানে প্রচুর হাই রাইজেস আছে, কিন্তু এটা খুব খুব বেশি হাই রাইজ নয়, এটাতে মাত্র 13টা তলা আছে। এবার 13টা তলার মধ্যে অবভিয়াসলি গ্রাউন্ড ফ্লোরে কেউ থাকে না, গ্রাউন্ড ফ্লোরে লবি আছে এবং গ্রাউন্ড ফ্লোরের নিচে বেসমেন্ট আছে, এবং তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর এরকম করে আছে। 12th ফ্লোরটা পেন্ট হাউস, মানে 12th ফ্লোরটা হচ্ছে ডুপ্লে পেন্ট হাউস, মানে 12th আর 13th ফ্লোর নিয়ে 12 তলাটা। সো নিয়ে গিয়ে 12A তে ওকে ঢোকালো, ঢুকিয়ে ওকে দেখাচ্ছে যে এইটা হচ্ছে বাড়ি, বিশাল বড়, প্রচুর ঘর, মাঝখান থেকে সিঁড়ি উঠে গেছে, ওপর তলায় গিয়ে আরো ঘর টর আছে, মানে ইটস বিউটিফুল, খুব সুন্দর, বাড়ি থেকে সেন্ট্রাল পার্ক দেখা যাচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না কত সুন্দর বাড়িটা, মানে ও পড়লে তোমরা হয়তো বুঝতে পারবে। বাই দ্য ওয়ে এই বইটার মুভি রাইটস কেনা হয়ে গেছে হলিউডের, সেজন্য হয়তো খুব তাড়াতাড়ি একটা সিনেমা দেখতে পারো, তখন এনজয় করতে পারবে তোমরা এই লক এভরি ডোরের। সো মোট দারুণ লাগলো। তখন জুলস তখন ওকে জিজ্ঞেস করলো যে তাহলে আমি কবে থেকে শুরু করতে পারি, তো লেসি বলে দাঁড়াও, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করতে হবে আমাকে, তারপরে আমি তোমাকে বলতে পারবো যে তুমি কবে থেকে শুরু করবে। বললো ঠিক আছে বলো। তো বললো যে তুমি কি বলে, তুমি তোমার পুরো নাম বলো। বললো, তারপরে বললো যে তুমি এই চাকরিটা কেন নিতে চাও, মানে এই অ্যাপার্টমেন্ট সিটিং এর চাকরিটা কেন নিতে চাও। তো বললো যে দেখো আমি মানে আই এম ইন বিটুইন জবস, আমার কাছে এখন কোনো চাকরি নেই, তো 3 মাসের জন্য তোমরা যখন এত টাকা করে দিচ্ছ আর আমি কোনো কাজ করছি না আপাতত, আমি এখানে থেকে বাড়িঘর দেখাশোনা করব, আমি আমার রিসার্চ করব, কাছাকাছি লাইব্রেরি আছে ওখানে গিয়ে পড়াশোনা করব, এবং তার মাঝে মাঝে আমি চাকরি খুঁজতে চেষ্টা করব। তো তখন লেজি বলো তো তুমি যদি 3 মাসের মধ্যে চাকরি পেয়ে যাও, বলো না 3 মাসে আমি চাকরি নেব না, আমি 3 মাসের বাদেই চাকরি নেব, তোমাকে যখন তুমি যদি আমাকে নিয়ে নাও, আমি যদি তোমাকে কথা দিয়ে দিই, তাহলে আমি সেই কথার খেলাপ করব না, আমি 3 মাস বাদেই চাকরি নেব। তো বললো ভেরি গুড, ঠিক আছে, তাহলে তোমার
তোমার অ্যাড্রেস বলো। বললো যে দেখো আমার তো এখন কোনো অ্যাড্রেস নেই, আমি ইন বিটুইন অ্যাড্রেস, কারণ মানে ওর বন্ধুর বাড়ির অ্যাড্রেসটা দিতে চাইছিল না, এবং ওর তো নিউ ইয়র্কে কোনো বাড়ি ঘর নেই, ও তো মানে বয়ফ্রেন্ডের সাথে যে বাড়ি ছিল চলে গেছে। তো লেসলি বললো ওকে। তারপরে বললো যে তাহলে তোমার বাবা মা, মানে তোমার প্যারেন্টস বা তোমার ভাই বোন? বললো না, আমার প্যারেন্টস ভাই বোন কেউ নেই, আমি একা। তো বললো তাহলে তোমার মানে এমার্জেন্সি কন্ট্যাক্ট কে হবে? মানে এমার্জেন্সি কন্ট্যাক্টের তো আমাদের দরকার হয় যদি কিছু হয়ে যায়। তো বললো না, আমার কোনো সেরকম এমার্জেন্সি কন্ট্যাক্ট নেই। তখন লেসলি ওকে বললো যে আচ্ছা, তাহলে আমাকে বলো তোমার কোনো অসুখ বিসুখ আছে কি, তোমার কি কোনো প্রবলেম আছে, তোমার কোনো অ্যালার্জি আছে, তোমার কোনো মানে হার্টের প্রবলেম, কিছু প্রবলেম আছে? তখন জুলস একটু অবাক হয়েছে, অবাক হয়ে বলছে যে লেসলি এর সাথে চাকরির কি সম্পর্ক? তো বললো যে দেখো জুলস, তুমি তো বলছো তোমার কোনো এমার্জেন্সি কন্ট্যাক্ট নেই, এবার তোমার যদি, বলছি না তোমার কিছু হবে, বাট কিন্তু যদি তোমার কোনো অসুবিধা হয় বা তোমার কোনো মানে বাই চান্স যদি তোমাকে, তোমার ভগবান না করুন তোমার যদি কিছু কিছু হয়ে যায়, আমাদের তো জানতে হবে, কারণ দায়িত্ব তো আমাকে নিতেই হবে, তোমার দায়িত্ব নিতে হবে। তখন লুজ বললো হ্যাঁ ঠিক কথা, সেটা তো ঠিক কথা, বাট আমার কোনো প্রবলেম নেই। বললো ঠিক। বললো ওকে ওকে। তো বললো যে তাহলে তুমি কবে থেকে শুরু করতে পারবে? তো বললো আপনি বললে, মানে তুমি বললে আমি আজকে থেকে শুরু করতে পারি। বললো না, আজকে থেকে তোমার শুরু করতে হবে না, তুমি কালকে এসো। তখন ওরা মানে তারপরে কথাবার্তা বলে বেরিয়ে টেরিয়ে ও বন্ধুর বাড়ি চলে যায়, এবং জিনিসপত্র নিয়ে ওর বন্ধু ওকে জিজ্ঞেস করে যে তুই কোথায় যাচ্ছিস? ও বললে যদি আমি চাকরিটা পাই তারপরে তোকে জানাচ্ছি। তখন ওর বন্ধু বলে যে না শোন না, এরকম কাজ করিস না, ওইখানে যাস না, ওই জায়গাটাতে থাকিস না। তো বলে তুই ছাড় তো, আমার কাছে একটু পয়সা নেই, আমার কাছে মানে পয়সা সব শেষ হয়ে যাচ্ছে, তোর ঘাড়ের ওপরে বসে বসে আমি খাচ্ছি, এখানে আমি 12,000 মতো ডলার পাবো, যদি 1 মাসও থাকতে পারি 4,000 মতো ডলার পাবো, আমার হাতে তো কিছু থাকবে, আমার না আছে সেভিংস, কিছু নেই, যতটুকু পয়সা ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এরকম অবস্থাতে আমার আর ভালো লাগছে না। তো বললো দেখ জুলস, তুই তো আমার দাদুকে খুব ভালোবাসতি। বললো হ্যাঁ সে তো নিশ্চয়ই। বললো যে আমার দাদুও বলেছে যে ওই বাড়িটাতে কিছু একটা প্রবলেম আছে, ওই বাড়িটাতে না একটা কার্স আছে, ওই বাড়ির যে ওনার, সে বাড়ির ওপর মানে ওই 13 তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিল, এবং ওই বাড়িতে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তখন জুলস ওকে বলেছে যে শোন ক্লোই, এরকম কথা সবাই বলবে, ওটা একটা ভীষণ এলিট ব্যাপার, কেউ ওখানে ঢুকতে পারে না, সেই জন্য ওটার সম্বন্ধে অনেক রকম কথা বলে, যা তুই ইউটিউবে দেখিস আর ইনস্টাগ্রামে দেখিস আর ফেসবুকে পড়িস সবকিছু তোকে বিশ্বাস করতে হবে? আর ছেড়ে দে, আমার এখন পয়সার দরকার, আমি ওখানে যাচ্ছি, আমি তো তোর সাথে কথা বলবো। তো যাই হোক, এরকম কথাবার্তা বলে চলে এসছে। বাড়িতে চলে আসার পরে বার্থেলোমিউতে যখন পৌঁছেছে, তখন ওর মানে যে ওদের একটা করে মানে ডোর ম্যান থাকে, মানে যে দেখাশোনা করে লবি এবং ইয়ে, তার সাথে আলাপ হয়েছে, সে একটা ভালো ভদ্রলোক চার্লি। তো চার্লিকে ও বলেছে, তো চার্লি তখন লেসলিকে ডেকে দিয়েছে। তখন লেসলি বলেছে যে দেখো তুমি আজকে থেকে শুরু করছো, ঠিক আছে, কয়েকটা জিনিস তোমাকে আমি বলে দিই যেটা তোমাকে একদম মেনে চলতে হবে এখানে থাকতে হলে, নয়তো তোমার চাকরি চলে যাবে, নয়তো তোমাকে আমরা রাখবো না। তো বলছে হ্যাঁ বলো কি? বলছে 1 নম্বর যে তোমার কোনো বন্ধু বান্ধব এখানে আসতে পারবে না। বলো ওকে। তো বললো তোমার তো বয়ফ্রেন্ড নেই, সেটা কোনো চিন্তা নেই, তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেও তারা আসতে পারবে না। ওকে। বলে তুমি কিন্তু বার্থোলোমিওর কোনো জিনিস সোশ্যাল মিডিয়াতে দিতে পারবে না, মানে আমরা চাই না, এটা এতই এলিট একটা ব্যাপার, এটা এতই একটা বড় মানে একটা বিষয়, একটা মানে আমাদের একটা ব্যাপার আছে, এগুলো আমরা কখনো, তুমি দেখবে না আমরা সোশ্যাল মিডিয়াতে খুব এইসব সম্বন্ধে ভেতরের কোনো ছবি বা লবির কোনো ছবি বা তোমার অ্যাপার্টমেন্টের কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে যাবে না। তনু বললো ঠিক আছে, দেবো না, অসুবিধা নেই, আমি সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ নই যে আমাকে সোশ্যাল মিডিয়াতে সবকিছু দিতে হবে। বললো ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু স্মোকিং ড্রিঙ্কিং করা চলবে না। তখন জুলস বললো না ঠিক আছে, আমি আই এম ফাইন উইথ অল ইউর রুলস, আই এম ফাইন। তখন লেসি বললো ঠিক আছে চলো, তোমাকে আলাপ করে দিয়ে আরো 2জন অ্যাপার্টমেন্ট সিটার্স আছে। তখন না জুলসের মনে একটু 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 করেছে যে এত বড় বাড়ি, এত পয়সাওয়ালা লোকজন আর এত অ্যাপার্টমেন্ট সিটার্স। তাই হোক কিছু বলেনি। তখন
প্রথমে ওরা গেছে 7 তলা না 8 তলাতে গিয়ে একটা ছেলের সাথে আলাপ হয়েছে, ডিলেন। তো ডিলেন খুব একটা ফ্রেন্ডলি নয়, জাস্ট হাই হ্যালো বলে ছেড়ে দিয়েছে। তারপরে 11 তলাতে আলাপ হয়েছে ইনগ্রিড বলে একটা মেয়ের সাথে। ইনগ্রিড বেশ ওকে হাই হ্যালো কেমন তুমি, ঠিক আছে তুমি 11B তে, আমি সরি 11A তে, আমি সরি 12A তে, আমি 11A তে থাকি। মানে ইনগ্রিড ঠিক জুলসের 1 তলা নিচে থাকে। তখন ও জুলসের একটু ভালো লেগেছে, ওরই বয়সী একটা মেয়ে। তো যাই হোক, তারপরে ওর ঘরে গেছে, গিয়ে ওকে সমস্ত জিনিস দেখিয়ে দিচ্ছে যে গ্যাস কেমন করে চলে, জল কোথা থেকে আসে, ইলেকট্রিসিটির ব্যাপার কি, যেরকম হয় নতুন বাড়িতে যেগুলো সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয়। এবার করতে 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 হঠাৎ একটা জায়গায় গিয়ে ইনগ্রিড ওটা খুলে দেখেছে যে একটা কিরকম একটা অদ্ভুত বাক্সর মতন একটা জিনিস। বলেছে যে লেসলি এটা কি? তখন লেসলি বলেছে এটাকে বলা হয় ডাম্ব ওয়েটার। মানে বেসিক্যালি ধরো একটা ছোট সাইজের, মানে ছোট মানে কি বলবো, এরকম 4 ফিট বাই 4 ফিট বা 4 ফিট বাই 5 ফিটের একটা বাক্স তোমার ঘরের মধ্যে, যেটা খানিকটা এলিভেটরের মতন। মানে ইট ইজ লাইক আ লিফট, বাট ইট ইজ কল্ড আ ডাম্ব ওয়েটার বিকজ ইট ক্যারিজ things like food or clothes from one floor to the other. So 12A dumb waiter only goes to 11A. Why? Nobody knows. তখন জুলস বলেছে আচ্ছা বা বেশ একটা হিস্টোরিক ব্যাপার স্যাপার, ভালো লাগছে আমার। তখন তো ওরা বলেছে যে তোমরা জানো, লেসলি বলেছে যে তোমরা জানো, তুমি কি জানো যে আগেকার দিনে আজকালকার দিনে যত লোক বড় লোক হচ্ছে তত ওপর দিকে বাড়ি নিচ্ছে, মানে বাড়ি অনেক হাইটে হাইটে লোকে বাড়ি নিচ্ছে। কিন্তু তখন অনেকদিন আগে যখন বার্থোলোমিও প্রথম মানে তৈরি হয়েছিল, তখনকার সময় লোকে যারা বড় লোক হতো তারা একদম নিচের দিকে থাকতো। তার একটাই কারণ যে তত দিনে তোমার লিফট বা এলিভেটর তৈরি হয়নি। এবং চিন্তা করে দেখো, একটা বয়সে 12 তলায় ওঠা বা ইভেন 4 তলায় ওঠা বা 3 তলায় ওঠা, 5 তলায় ওঠা উইল বি ভেরি ডিফিকাল্ট। সেই জন্য সবাই নিচের দিকে বাড়ি নিয়ে থাকতো। এবং ওপর দিকটাতে 13 নম্বর ফ্লোর যেটা ছিল বার্থোলোমিও, সেটা ওয়াজ সার্ভেন্টস কোয়ার্টার। বাট লেটার অন অবভিয়াসলি থিংস চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ হয়েছে, সময় পাল্টে গেছে। এই বাড়িটা বাড়িটা প্রায় 100-150 বছরের পুরনো একটা বাড়ি, ঠিক আছে? সেই জন্য বলছি তোমাদের। তখন মানে জুলস খুব খুশি হয়েছে, মানে অনেকদিন বাদেও একটা সুন্দর জায়গায় থাকছে, কিছুদিনের জন্য হলেও বেশ একটা আরামে থাকতে পারছে, সুন্দর লাগছে সমস্ত সবুজ জিনিসপত্র দেখে। $1000 করে প্রত্যেক সপ্তাহে পাবে। লেসলি ওকে একটু অ্যাডভান্স দিয়ে দিয়েছে ওর বাড়িতে খাবার দাবার কেনার জন্য, তো মনটা একটু খুশি আছে। তখন ও ঠিক আছে, তখন ও চলে গেছে। এইবার আমরা আবার কাট টু ব্যাক টু দ্য হসপিটাল, ঠিক আছে? আমরা আবার এই সিনটা, মানে এই ঘটনা, এইটা পড়ার পরে, এই 2-3টে চ্যাপ্টার পড়ার পরে আমরা আবার হসপিটালে পৌঁছে যাই। এবার হসপিটালে পৌঁছে গিয়ে ডাক্তারকে ডাক্তার জুলসকে বলছে যে আচ্ছা জুলস, আমরা ঠিক করেছি তোমার একটা সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন হবে। তখন ও বলছে কেন? বলছে দেখো, প্রত্যেকটা ট্রমার পরে একটা সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন বা একটা খুব সিরিয়াস সার্জারির পরে লোকের সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন করানো হয়, কারণ অবভিয়াসলি একটা মাইন্ড বডি কানেকশন থাকে, তো সেই জন্য। এবং তোমার অনেকে বলেছে যে তুমি নাকি রাস্তার উপরে দৌড়ে চলে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়েছিলে, মানে তুমি গাড়িটাকে, অনেকের মনে হয়েছে যে তুমি গাড়িটার জন্য অপেক্ষা করছিলে যাতে গাড়িটা এসে তোমাকে ধাক্কা মারে। তখন জুলস কিছু বলেনি, ও চুপ করে গেছে। তখন ও বলছে না, ওরকম কিছু না। তো বলছে না, ওরকমই, তোমাকে একটা তো সাইকিয়াট্রিক কনসাল্ট করতেই হবে। তো ও কি করবে? অবভিয়াসলি ওখানে হসপিটালের মধ্যে আছে, ডাক্তার নার্সদেরকে কি বলবে না আমি করবো না। তখন ও বলেছে ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। Again we cut back to বার্থোলোমিও। এবার আবার জুলসের লাইফ, সরি, এই হসপিটালে যখন কথা হচ্ছে তখন আমরা জানতে পারি যে জুলস মাত্র 6 দিন বার্থোলোমিও থেকে ছিল এই অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে। হ্যাঁ, মানে on her 6th day of staying in Bartholomew, she had an accident. So হসপিটালে বার্থোলোমিওতে থাকার ঠিক 6 দিন
মানে ধরো 7 দিনের মানে 6 দিন পেরিয়ে 7 দিনের মাথায় ও অ্যাডমিটেড, তো মাত্র 6 দিন ওখানে ছিল। তখন ডাক্তারকে ও বলেছে যে ঠিক আছে তুমি তুমি আমার 6 দিনটা খুব একটা ভালো কেটেছে বলতে পারবো না, তো আমি একটু পুলিশের সাথে কথা বলতে চাই। তখন ডাক্তার হেসে বলছে নিশ্চয়ই, তোমার সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশনের পরে আমরা তোমাকে পুলিশের সাথে কথা বলতে সাহায্য করবো। নাও উই কাট ব্যাক টু বার্থোলোমিও। এবার বার্থোলোমিওতে মানে যেদিনকে জুলস পৌঁছেছে তার পরের দিনের ঘটনা দেখছি আমরা। সেই পরের দিন জুলস ঠিক করেছে যে ও গিয়ে ইয়ে কিনবে, কি বলে, কিছু জিনিসপত্র কিনবে। এবার ওকে লেসলি বলে রেখেছিল যে এই বাড়িটার মধ্যে অনেক মানে কি বলবো ফেমাস লোকজন থাকে, তারা বিভিন্ন কারণে ফেমাস, কিন্তু ফেমাস লোকজন থাকে, এবং তুমি কারোর সাথে যদি তোমার দেখা হয়, সে যদি তোমার সাথে কথা না বলে, তুমি কিন্তু তার সাথে মানে উপজে গিয়ে কথা বলবে না, তুমি কোনো লোককে ডিস্টার্ব করবে না। সে যদি তোমার সাথে কথা বলে তুমি উত্তর দেবে, যদি না কথা বলে তাহলে মানে যদি তোমার মানে একমাত্র তুমি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট বলতে পারো, বা তাছাড়া কোনো কথা বলবে না, কারণ এখানে আমরা রেসিডেন্টদেরকে একদম ডিস্টার্ব করি না। ঠিক আছে। এবার ও লিফটে চড়েছে 12 থেকে নিচে আসবে বলে। লিফট যখন তোমার 9 নম্বর ফ্লোরে পৌঁছেছে তখন একজন ভদ্রমহিলা উঠেছেন। যেই ভদ্রমহিলা উঠেছেন, ভদ্রমহিলার হাতে একটা ছোট কুকুর, যেরকম ছোট ছোট কুকুর হয়, এবং ভদ্রমহিলাকে দেখে জুলস চিনতে পেরেছে। মানে ভদ্রমহিলার একটু বয়স হয়েছে, কিন্তু ভদ্রমহিলা খুব ফেমাস একজন অ্যাক্ট্রেস, তার নাম হচ্ছে মেরিয়ান। তখন আর মানে ওনা যা হয়, মানে কোনো সেলিব্রিটির সাথে যদি দেখা হয়ে যায় বা তার সাথে যদি এত একটা কাছাকাছি জায়গায় থাকে, ও মানে নিজের এক্সাইটমেন্টটাকে ঠিক ইয়ে করতে পারেনি, এবং লেসলির কথা ভুলে গিয়ে মেরিয়ানকে হ্যালো মেরিয়ান, হাউ আর ইউ, এরকম ধরনের কথা বলেছে। কিন্তু মেরিয়ান ওর সাথে ওকে বলেছে হ্যাঁ ঠিক আছে ভালো আছি, ওকে, মানে হু আর ইউ, ওয়াই আর ইউ টকিং টু মি, এরকম একটা ব্যাপার। তো মেরিয়ানের কুকুরটার একটু আদর করে দিয়েছে। তখন মেরিয়ান বলেছে ওর নাম হচ্ছে রুফাস, তো বলেছে হ্যালো রুফাস, এরকম বলেছে করতে করতে এবার এলিভেটরটা মানে 9 তলা থেকে 7 তলায় নেমেছে। যখন 7 তলায় নেমেছে তখন একটা ভদ্রলোককে দেখতে পাচ্ছে, একটা বুড়ো ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তখন ও গিয়ে লিফটের দরজাটা খুলতে যাচ্ছে, তখন মেরিয়ান ওকে বলেছে না এটা মিস্টার লেনার্ড, এর জন্য আমরা লিফটের দরজা খুলি না। মানে ও খুব অবাক হয়েছে যে কেন খোলা হয় না কেন। মেরিন ওখান থেকে হ্যালো মিস্টার লেনার্ড, ভালো আছো কি তুমি, এরকম বলে একটা অদ্ভুত একটা ইয়ে করে চলে গেছে। তখন ও বলছে কেন দরজা খোলা হয় না? তখন বলছে যে উফ তুমি এত কথা বলো কেন। ওনার হার্টের প্রবলেম আছে, ওনার এই 2 দিন আগে একটু হার্ট নিয়ে প্রবলেম হয়েছে, তো ডাক্তাররা ওনাকে বলেছেন যে আপনি এলিভেটরে যাবেন, আপনি হাঁটাচলা করুন, হাঁটাচলা করলে পরে আপনি ভালো থাকবেন, সেজন্য উনি সিঁড়ি দিয়ে হাঁটাচলা করেন। এত কথা বলো না আমার সাথে, আমার ভালো লাগছে না এত কথা বলতে। তো তখন জুল সবার ওর মনে পড়েছে বাবা লেসলি যদি জানতে পারে তাহলে হয়তো আমাকে তাড়িয়ে দেবে, আমার আর থাকা হবে না। ও তখন মানে সরি বলে ইয়ে হয়ে গেছে। যাই হোক, এবার নিচে পৌঁছেছে, নিচে পৌঁছে ও তারপরে গ্রসারি স্টোরে গেছে জিনিসপত্র কিনেছে, যা ওর পছন্দ মতো জিনিসপত্র কিনেছে। ওর একটু লজ্জা, মানে ও জিনিসপত্র কেনার পরে ও তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা, মানে তাড়াতাড়ি ওর ফ্ল্যাটে ফেরত যাওয়ার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে যে দেখো ও মানে যেরকম জিনিসপত্র কিনেছে, ওর যা সামর্থ্য, যা ও পয়সা খরচা করতে চেয়েছে, এবং এই ফ্ল্যাটে যেরকম লোকজন থাকে তাদের যা সামর্থ্য, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেই জন্য ও চাচ্ছে যে ও যা জিনিস কিনেছে কেউ যেন না দেখতে পারে, কিন্তু বিধি বাম যেরকম হয়। যেই ও পৌঁছেছে তোমার ইয়ের কাছে, মানে ঘরে ঢুকে যে মানে ঢুকে ও দৌড়াতে গিয়ে স্লিপ করে গিয়ে ধ্রাম করে মানে প্রায় পড়েই যাচ্ছিল। তো চার্লি এসে ওকে ধরে বললো যে এত এত দৌড়াদৌড়ি করে হেঁটো না, আস্তে আস্তে চলো, নো প্রবলেম। চার্লিকে বলছে হ্যাঁ ঠিক আছে। এবার ও লিফটের দিকে যেতে গেছে, এবার যেতে গিয়ে হঠাৎ মানে ইনগ্রিড যে মেয়েটার সাথে ওর আলাপ হয়েছিল সেই মেয়েটা আসছিল। এবার মানে জুলসও যাচ্ছে লিফটের দিকে, ইনগ্রিডও আসছে। এবার দুজনের মধ্যে ধরার উপরে একটা ধাক্কা লেগে ওর হাত থেকে সমস্ত জিনিস পড়ে গেছে, যা হয়ে থাকে আমাদের সাথে ধাক্কা লাগে। এবং ইনগ্রিডের হাতে কিছু একটা ছিল যার থেকে ওর এরকম হাত এত মানে হাত কেটে গেছে হাত।
কিন্তু জুলসের সেদিকে মন নেই। জুলসের মনে হচ্ছে ও মা আমার গ্রসারি কি, মা আমার গ্রসারি সবাই দেখে ফেললো। এবার যা আওয়াজ হয়েছে তাতে সবাই বেরিয়ে এসছে, লেসলি বেরিয়ে এসছে, চার্লি চলে এসছে, সবাই চলে এসছে। ও তো ভীষণ লজ্জিত হয়ে পড়েছে। ও সবার আগে জিনিসপত্রগুলো তোলার চেষ্টা করছে যাতে কেউ না দেখতে পারে। তখন লেসলি বলছে যে জুলস তোমার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। তখন বলছে না না কিছু না কিছু না কিছু না। ইংরিড ওকে বলছে আই এম সো সরি, আই এম সো সরি, আই এম সো সরি। তখন ও বলছে যে না না কিছু হয়নি কিছু হয়নি। তখন বলছে না না তোমার হয়েছে, চলো চলো তোমাকে হসপিটালে নিয়ে যায়। তখন ওর মাথায় এসছে যে বাবা হসপিটালে যাওয়ার মতো তো আমার কাছে পয়সাও নেই, আমার ইন্স্যুরেন্সও নেই, আমার ব্যাংকে মাত্র $400 পড়ে আছে। এবার আমি হসপিটালে গেলে যদি $400 শেষ হয়ে যায় তাহলে আমি খাবো কি, থাকবো কি, বাইরে যাবো কি, কিছু না। তখন বলছে না না আমি বাড়ি গিয়ে এটা ঠিক করে নেবো। এদিকে রক্ত পড়ে যাচ্ছে কিন্তু বেশ ভালোই লেগেছে। তাহলে বলছে যে ঠিক আছে তুমি ডাক্তারের কাছে যেতে চাচ্ছ না, আচ্ছা চলো তোমার বাড়ির পাশে একজন ডাক্তার আছে আমাদের এখানে রেসিডেন্ট, তার কাছে নিয়ে যান, সে হয়তো তোমাকে একটু পট্টি টুটি করে দিতে পারবে। তখন লেসলি ওকে নিয়ে গেছে 12B তে। এবার 12B তে দরজা মানে দরজা টিং টং করেছে, দরজা খুলেছে একটা খুব সুন্দর দেখতে একটা হ্যান্ডসাম ইয়াং ডাক্তার। সে লেসলিকে বলছে হ্যাঁ লেসলি বলো কি হয়েছে। তো জুলস একটু ইয়ে হয়ে গেছে, ওকে দেখে একটু অ্যাট্রাক্টেড হয়ে গেছে। তো তার বাড়ি তাকে লেসলি ওকে ওর ঘরের মধ্যে মানে ওর মানে সিটিং রুমের মধ্যে ঢুকিয়েছে, ঢুকে বলছে জুলস এখানে বসো। তখন ওকে বলেছে নিক দেখো তো এর হাত কেটে গেছে। তো বলছে ও আচ্ছা আচ্ছা আমি আমার ফার্স্ট এডটা নিয়ে আসছি। তখন ফার্স্ট এডটা নিয়ে এসছে। তখন লেসলিকে বলছে লেসলি এটা কে? তখন বলছে যে এটা আমাদের নতুন অ্যাপার্টমেন্ট সিটার যে 12 দেখাশোনা করছে, নাম হচ্ছে জুলস। তখন বলছে ও হ্যালো হ্যালো আই এম নিক। তখন ও বলেছে আচ্ছা ওকে। তখন লেসলির তখন জুলসের খুব লজ্জা করছে যে এই এত ভালো একটা সুন্দর ডাক্তার এইরকম একটা বাড়িতে থাকে, ও মাই গড আমি কোথায় আছি, ওর একটু নিজের ওপরে একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্স এসে গেছে। তখন লেসলি বলেছে যে আমি তাহলে যাই, তুমি তো করিয়ে নে তোমার বাড়ি চলে যাও। তখন বলছে ঠিক আছে। এবার নিক ওর মরমপট্টি যা হয় করছে। তখন ওকে জিজ্ঞেস করো, ওর সাথে কথা বলছে যে তুমি আচ্ছা হাউস সিটিং করছো, আচ্ছা 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 তাহলে আচ্ছা তুমি তাহলে এরিকার পরে। তখন বলছে এরিকা কে? বলছে না ও তোমার আগে ও তোমার এই অ্যাপার্টমেন্টে ছিল। তখন বললো আমাকে তো লেসলি বললো যে ভদ্রমহিলা মারা গেছেন সেই জন্য এস্টেটের জন্য করতে হচ্ছে। বলছে হ্যাঁ ভদ্রমহিলা মারা গেছেন তো তোমার আগে এরিকা এসেছিল, কিন্তু এরিকা বেশি দিন থাকতে পারেনি কারণ ওর এখানে এরকম এত নিয়ম কানুনে ওর থাকতে ভাল লাগছিল না। তোমার ভাল লাগছে তো? বলছে তখন জুলস বলছে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। বলছে হ্যাঁ তুমি একটু দাঁড়াও আমি তোমাকে 2-4টে ওষুধ দিয়ে দিই, কারণ তোমার যা হয়েছে তোমাকে একটু ওষুধ খেতে হবে, নাহলে এই কাটাটা ঠিক হবে না। তখন বলে ও ভেতরের দিকে ঢুকে গেছে। এবার যা হয় একটু কিউরিয়াসিটি তো লোকজনের হয় লোকজনের বাড়িতে গেলে। ও তখন ঘুরে 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 এই ডাক্তারের বাড়িটা দেখছে। এবার ভাবছে যে ডাক্তারের তো খুব বেশি বয়স নয়, ডাক্তারের কত হবে, খুব বেশি হলে 40 বছর বয়স হবে। এই ডাক্তারের কাছে কি 30-40 বছর বয়স হবে? ডাক্তারের কাছে এত পয়সা কি করে হলো যে এত বড় একটা ফ্ল্যাট কিনে ফেললো, এইরকম একটা সুন্দর অ্যাপার্টমেন্ট কিনে ফেললো। এবং ডাক্তারের ঘরের মধ্যে না শুধু সাপের ছবি, অদ্ভুত 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 একটা সাপের ছবি, ডিফারেন্ট ডিফারেন্ট সাপ নয়, একটা সিঙ্গেল সাপ যার মুখের মধ্যে যার আর্টের মতন একটা ফিগার এবং যার মুখের মধ্যে যার নিজের ল্যাজটা ঢুকানো, এরকম একটা ছবি গোল্ডেন কালারের। বেশ অনেক জায়গায় স্ট্যাচু, একটা স্কাল্পচার, একটা পেন্টিং। একটা অবাক হলো যে ব্যাপারটা কি। তারপরে ভাবলো যে কি দরকার ভাই, আমার কি দরকার এর মধ্যে ঢুকে, আমার দরকার নেই, আমি এর মধ্যে ঢুকবো না। সো তারপরে নিক বেরিয়ে এসে ওকে ওষুধটা দিয়ে দিয়ে বললো যে এটা তুমি একবার খেও দুবার খেও যাই হোক বলে চলে বেরিয়ে গেল। তো তারপরে ও নিজের ঘরে বাড়িতে চলে গেল, বাড়িতে চলে গিয়ে বসে আছে। হঠাৎ ওই যে ডাম্ব ওয়েটারটা বলেছিলাম সেই ডাম্ব ওয়েটারের ঠাক 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 করে একটু আওয়াজ হচ্ছে। তখন একটু অবাক হয়েছে যে বাবা এখানে কেন আওয়াজ হচ্ছে। তো যাই হোক ডাম্ব ওয়েটারটা খুলেছে, খুলে দেখছে একটা কাগজের মধ্যে লেখা হাই দিস ইজ ইনগ্রিড হাউ আর ইউ। তখন বলেছে, তখন ও আবার লিখে পাঠিয়েছে হাই আই এম, এরম ভাবে ওরা দুজনে কথা বলছে। তখন না ইনগ্রিড ওকে লিখে পাঠালো যে তুমি কি আমার সাথে লাঞ্চ খেতে যাবে, আমার সাথে তাহলে তুমি সেন্ট্রাল পার্কে দেখা করো এই জায়গাটাতে। ঠিক আছে ওয়াই নট, লেট মি গো। এবার ও গেছে সেন্ট্রাল পার্কে
বাড়িতে জিনিসপত্র রেখে গিয়ে ইনগ্রিড ওকে অনেক কথা বলছে, এটা হয়েছে ওটা হয়েছে, মানে চাপ, মানে আমার মতন চাপ 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 করে যাচ্ছে। আর ও জুলস ভাবছে ভাই গড, ও কি কখনো থামে না, এত কথা কেন বলছে, থামছে না কেন। যাই হোক, এইসব কথাবার্তা বলে খাওয়া দাওয়া করে ঘুরে টুরে তখন ইনগ্রিডকেও বলেছি, ইনগ্রিড তুমি এরিকাকে চেনো? বলছে হ্যাঁ, তোমার আগে এরিকা ছিল, কিন্তু ও তো চলে গেছে, ও তো বললো যে ওর ভালো লাগছে না, বললো যে তোমার সাথে দেখা হয়েছিল, বললো না রে আমার সাথে না, না গো আমার সাথে দেখা হয়নি, ওরকম চলে গেছে। তো বলে যে ডিলেন কিন্তু জানে, ডিলেন কিন্তু আমার আগে থেকেও এখানে থাকে, ডিলেন কিন্তু বলতে পারবে। যাই হোক চলে গেল। এইসব করে টোরে ও বাড়ি ফেরত এসছে। বাড়ি ফেরত এসে ওর কাজ হচ্ছে ওই বাড়িটা পরিষ্কার রাখা, এবং ওই বাড়িতে যত মেল আসে, মানে যত চিঠিপত্র আসে, সেগুলোকে ওকে কালেক্ট করতে হয়। তো মেল রুমটা নিচে, মানে বেসমেন্টে। তো ও তখন ইনগ্রিড চলে গেছে, ইনগ্রিডের মতন ও তখন মেল রুমে গেছে। মেল রুমে গিয়ে ও চিঠিপত্র খুলে দেখেছে যে একটা নাকি চিঠি এসছে, সেই চিঠিটা বার করে নিয়েছে। বার করে নিয়ে যেই ফেরত, মানে পিছন ফিরেছে, দেখছে যে ওই যে ভদ্রমহিলা যে বইটা লিখেছিলেন হার্ট অফ আ ড্রিমার, ওটা ভুলে যেও না, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই গল্পের জন্য। হার্ট অফ আ ড্রিমার, সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। গ্রেটা, মানে ধরো তোমরা হয়তো একটা বই পড়ছো, মানে সত্যজিৎ রায়ের একটা বই পড়ছো, এবং ঘুরে দাঁড়িয়ে হয়তো দেখলে যে সত্যজিৎ রায়, মানে এখন না, যখন উনি বেঁচে ছিলেন, যেরকম তোমাদের একটা এক্সাইটমেন্ট হবে, আমাদের যেরকম একটা এক্সাইটমেন্ট হবে, সেরকম একটা ওর এক্সাইটমেন্ট হয়েছে। ও মানে মাই গড গ্রেটা, ইউ আর গ্রেটা, তুমি কি ভালো, তুমি বই লিখেছো, তোমার বই কি ভালো। কারণ গ্রেটা না একদম পুরো মুখটা এরকম করে ওকে বলেছে, উফ সো ডিস্টার্বিং, বলে ওখান থেকে চলে গেছে। এটা ভাবছে যে, সরি, জুলস যখন ভাবছে যে মহিলা এত অহংকারী, একটু আমাকে হাই বলতে পারলো না। মানুষের কি পয়সা হলেই মানুষ এরকম হয়ে যায়? তাই হোক, চিন্তা ভাবনা করে ও চলে গেছে, ঘরে চলে গেছে। এবার ঘরে চলে গিয়ে ঘুরছে টুরছে, মানে জিনিসপত্র রেখে যা করবে, একটা খালি ঘরের মধ্যে কি করতে পারে, ফোন নিয়ে খেলা করছে, এটা ওটা ওটা করছে, করতে 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 সন্ধ্যে হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, শুয়ে পড়েছে। এবার শুয়ে পড়ার পরেও ধরো নতুন জায়গা, নতুন বাড়ি, ঠিক মতো ঘুম আসছে না, একটা অন্য লোকের বিছানায় ঘুমাচ্ছে, একটু মনে হচ্ছে করতে করতে হঠাৎ ও একটা খুব মানে মানে একটা আর্তনাদ শুনেছে, একটা চিৎকার শুনেছে। চিৎকার শুনে তড়াক করে উঠে বসেছে বিছানায়, উঠে বসে ভাবছে যে চিৎকারটা কার চিৎকার, কার চিৎকার। তারপরে ও ঠিক করে মানে ওর মনে হচ্ছে যে আওয়াজটা নিচতলা থেকে আসছে। তখন ও ভাবছে যে আমি কি যাবো, তার ভাবছে যে ও যদি কিছু বলে, যদি কিছু বলে, ইনগ্রিড যদি কিছু মনে করে, তখন তারপরে খানিক্ষণ পরে উঠে বসে বলেছে যে ইনগ্রিড যাই মনে করুক, কিন্তু আমি এরকম থাকতে পারবো না, এরকম আওয়াজ শুনে। ও দৌড়ে 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 নিচে গেছে, সিঁড়ি দিয়ে নিচে গেছে, গিয়ে ইনগ্রিডের বেল বাজিয়েছে, টিং 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 টিং। তো ইনগ্রিড দরজাটা খুলেছে, দরজাটা খুলে না, মানে পুরো দরজাটা খুলেনি, পুরো মানে এরকম দরজা দিয়ে বেরিয়ে মানে খানিকটা ঢেকে রেখেছে। তখন ওকে বলছে যে কি হয়েছে, তো বলছে যে তুমি চিৎকার করছিলে কেন? বলছি না আমি চিৎকার করছিলাম না। মানে দুপুরবেলার যতটা ফ্রেন্ডলিনেস ছিল ইনগ্রিডের, কোনো ফ্রেন্ডলিনেস নেই কিন্তু ওর মুখে। বলছে না আমি তো চিৎকার করিনি, তুমি টিভির আওয়াজ শুনেছো। বলছে না আমি টিভি চালাইনি। ইনগ্রিড তুমি কি ঠিক আছো, সব ঠিক আছে? তখন ইনগ্রিড বলছে হ্যাঁ আমি সব ঠিক আছে, গুড নাইট, তুমি এবার তোমার ফ্ল্যাটে যাও। তো বলছে ঠিক আছে। ঘুরে তারপরে আবার ঘুরেছে, ঘুরে বলছে কালকে আমাদের দেখা হচ্ছে তো লাঞ্চে? তখন ইনগ্রিড বলেছে দেখা হচ্ছে। দরজা বন্ধ করে চলে গেছে। আর কোনো আওয়াজ পাইনি, তারপরে কোনো আওয়াজ পাইনি, কোনো আর কিছু, কি আর বলবে। ঠিক আছে, পরের দিন সকালবেলা হয়েছে, সকালবেলা হওয়ার পরে জিনিসপত্র সব ঠিকঠাক করে এটা ওটা করে নিচে গেছে। নিচে গিয়ে মানে নিচে গেছে, নিচে গিয়েও কিছু একটা কাজ করছিল, হঠাৎ টিং করে আওয়াজ হয়েছে ওর ফোনে। কি আওয়াজ হয়েছে না, ওর বন্ধু ক্লোই ওকে একটা মেসেজ পাঠিয়েছে, মানে একটা লম্বা টেক্সট পাঠিয়েছে, তার মধ্যে লেখা আছে যে এই লিঙ্কটা তুমি পড়ো, তুমি বুঝতে পারবে যে বার্থোলোমিওর কি হিস্ট্রি, তুই ওখানে থাকিস না, তুই চলে আয়। বলছে বাবা ক্লোই পাগল হয়ে গেছে, আমার মাথা খারাপ করে দিচ্ছে। যাই হোক, আমি একটা সপ্তাহ থেকে 1000 টাকা রোজগার করতে পারলে বাঁচি, আর এই মেয়েটা আমাকে উল্টো পাল্টা জিনিস না। এবার ও নিচে এসে কোথাও মানে একটা কোথাও বেরোনোর চেষ্টা করছিল, হঠাৎ ও দেয়ালে একটা পোস্টার দেখতে পায় একটা মেয়ে, যে মেয়েটা হারিয়ে গেছে।
এবার যখন ও ওটা দেখতে পায় না, তখন ওর দিদির কথা মনে পড়ে, জেনের কথা মনে পড়ে, যে হ্যাঁ জেনের ওর জন্য আমরা এরকম পোস্টার করেছিলাম, ও করেছিলাম। তো তো নিচে গিয়ে দেখে যে নামটা দেখতে গিয়ে দেখে যে মেয়েটার নাম লিখে দিয়েছে এরিকা। তখন ওর খুব সন্দেহ হয়েছে, বলছে নিক বললো এরিকা চলে গেছে, ইনগ্রিড বললো এরিকা চলে গেছে, এদিকে এরিকার নামে পোস্টার লাগানো কেন, নিখোঁজের পোস্টার লাগানো কেন? তখন ও চার্লিকে জিজ্ঞেস করেছে যে চার্লি পোস্টার লাগানো কেন? তখন চার্লি বলেছে যে মা আমি এত কিছু জানি না, ওই এখানে ছিল কিছু, মানে কেউই কোনো উত্তর দিতে পারছে না। যাই হোক, সো তখন ওর একটু ভয় ভয় করতে শুরু করেছে। যাই হোক, দুপুরবেলা আবার যেরকম ওর ইংরেজের সাথে দেখা করার কথা, ও সেন্ট্রাল পার্ক চলে গেছে। সেন্ট্রাল পার্কে গিয়েছে, গিয়ে ইংরেজের জন্য অপেক্ষা করছে। ইনগ্রিড আর আসেনি ওখানে। ওরা ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছিল, ইনগ্রিড কেও ফোন করছে, ফোনের কোনো উত্তর নেই, মেসেজ করছে, মেসেজের কোনো উত্তর নেই। এবার ওর চিন্তা হতে শুরু করেছে, এবার মানে ওর মনে কু ডাকতে শুরু করেছে। তখন ও দৌড়ে দৌড়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে ইনগ্রিডের দরজায় গিয়ে টিং 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 করেছে, টিং 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 অনেকখানি করার পরে কোনো আওয়াজ নেই। তারপরে ও আবার দৌড়ে নেমে গেছে, নেমে গিয়ে লেসলির অফিসে গিয়ে লেসলিকে বলছে লেসলি ইনগ্রিড কোথায়, ইনগ্রিড কোথায়? তখন লেসলি বলেছে যে আমি জানি না, ইনগ্রিড সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে, ওর বাড়ি পুরো খালি করে দিয়ে চলে গেছে। এইরকম মেয়েদের আমার রাখা উচিত না। আমার যত অবাক হয়েছে যে যারাই পাচ্ছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমাকে আবার নতুন লোক খুঁজতে হবে। তখন তখন ও না তখন ও গিয়ে তখন ও চিন্তা করেছে যে ইংরেজ ঠিক নিচে, মানে 11 তলার ঠিক নিচে গ্রেটার বাড়ি, মানে 10 তলায় গ্রেটার থাকে। তখন ও বলছে যে যাই হোক, গ্রেটার চিৎকার করুক আর চেঁচামেচি করুক, আমি গিয়ে ওকে জিজ্ঞেস করবো, আমি যদি চিৎকার শুনে থাকি তাহলে নিশ্চয়ই গ্রেটাও শুনেছে। তখন ও গ্রেটার বাড়িতে গিয়ে বেল বাজিয়েছে। তখন গ্রেটার দরজা খুলে বলেছে আবার তুমি, কি চাই? তখন বলছে দেখো তুমি কিছু মাইন্ড করো না, আমি তোমাকে খুব শ্রদ্ধা ভক্তি করি, তোমার বই আমি খুব, তোমার বইটা আমার ভীষণ ভালো লেগেছিল, আমার দিদিও পড়তো। তখন গ্রেটা বলেছে যে তাই তুমি বোধহয় একটাই বই পড়েছো, সেদিন তুমি আমার পেছনে লেগে আছো। তো বলছে না না, আমি তোমার পেছনে লেগে নেই, আর তোমার ঠিক ওপরের তলায় ইনগ্রিড থাকে। বলছে কে ইনগ্রিড? বলছে যে ও যে অ্যাপার্টমেন্ট সিটিং করছিল। বলছে ও ওই মেয়েটা, আচ্ছা কি হয়েছে? বলছে না কালকে রাত্রে কি তুমি কোনো আওয়াজ শুনেছো? তো বলছে দেখো দেখো মেয়ে, আমি কোনো আওয়াজ শুনিনি, আমি সারা রাত ঘুমাই না, আমার ইনসোমনিয়া আছে, আমি কোনো আওয়াজ শুনিনি। তুমি এরকম উল্টো পাল্টা কথা এখানকার সম্বন্ধে বলবে না, তুমি যা জানো না সেই নিয়ে কথা বলবে না। কি করবে? ওখান থেকে ও চলে আসলো, কিন্তু ওর মনে কু ডাকাটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে। তখন ও ফ্ল্যাটের মধ্যে গিয়ে ঠিক করলো যে আমি না এই বাড়িটা সম্বন্ধে দেখি, আমার বন্ধু কি মেসেজ মানে লিঙ্ক পাঠিয়েছে, আমি পড়বো। এবার লিঙ্ক খুলে পড়ে তো ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। দেখছে যে এই বাড়িতে একটার পর একটা আনন্যাচারাল ব্যাপার ঘটেছে। মানে 1918-19 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল, মানে আমাদের যেরকম প্যান্ডেমিক কোভিড হয়েছিল, স্প্যানিশ ফ্লু ওয়াজ দ্য প্যান্ডেমিক অফ দ্যাট টাইম। সেই সময় এখানে এত বাজে মানে ব্যবস্থা ছিল যে যারা বাড়িতে কাজ করতেন তাদের মধ্যে প্রায় 20 জন লোক মারা গেছিল বিনা চিকিৎসাতে। 1920 সালে এই বাড়ির যিনি তখন মানে বাড়ি যিনি বানিয়েছিলেন, যার নামে বাড়িটা বার্থোলোমিউ, সেই ভদ্রলোক সত্যি সত্যি 13 তলা থেকে লাফিয়ে পড়ে মানে আত্মহত্যা করেছেন। 1937 এখানে একজন মুভি স্টার ছিলেন যিনি এত ড্রাগ নিয়েছিলেন যে ওভারডোজ হয়ে মারা গেছেন। তারপরে 1950 সালের কাছাকাছি আর একজন মুভি স্টার খুব ফেমাস ছিলেন, কর্নেলিয়া সোয়ানসন বলে। তার বাড়িতে তার যে কাজ করতো, যে তার যে বাড়িতে যে মেড ছিল, একদিন তাকে সেন্ট্রাল পার্কে ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া যায়, মানে তার বডিটাকেও মানে একদম ছিঁড়ে খেয়েছে বলে মনে হচ্ছে, এই অবস্থাতে মেয়েটাকে পাওয়া যায়। এবং এমনই অদ্ভুত ব্যাপার যে পুলিশ মানে কর্নেলিয়াকে ধরে নিয়ে যায়, কারণ ওরা জানতে পেরেছিল বা ওদের একটা সন্দেহ হয়েছিল যে কর্নেলিয়া এবং তার যে গার্লফ্রেন্ড ছিল মারিয়া, তারা মিলে একটা কাল্ট চালাতো, বুঝেছো, একটা কাল্ট চালাতো যার নাম হচ্ছে গোল্ডেন চ্যালেস। এবং সেখানে
তারা কিছু সব উল্টো পাল্টা কাজ করতো এবং তাদের মনে হয়েছিল যে কর্নেলিয়া এসব করেছে এবং কর্নেলিয়াকে জেলে ধরে নিয়ে যাওয়া হয় এবং জেলে থাকার 7 দিনের মধ্যে কর্নেলিয়া মারা যায়। তারপরে মোটামুটি কিছু সেরকম হয়নি এবং তারপরে 2004 সালে একজন ওয়াইফ তার হাজবেন্ডকে খুন করে এবং 2008 সালে আর একজন লোকের বাড়িতে তার চেনাশোনা কোনো একটা লোকই সাথে ঝগড়াঝাটি মারামারি হয় এবং তারাও নিজেদেরকে খুন করে ফেলে। মানে মোটামুটি দেখতে গেলে 100 বছরের মধ্যে প্রায় 30 থেকে 35 জন লোকের অদ্ভুতভাবে মৃত্যু হয়েছে এই বাড়িতে, যার কোনো কুল কিনারা সেরকম একটা হয়নি। তারপরে তুমি ভাবতেই পারো যে না 100 বছরের মধ্যে তো এরকম হতেই পারে, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাপার যে এরকম হতেই পারে, একটা জায়গা যেটা 100-150 বছর পুরনো সেখানে এরকম ধরনের জিনিস হতেই পারে। যাই হোক, তো এরপরে আমরা আবার হসপিটালে চলে যাচ্ছি এবং হসপিটালে দেখছি যে ডাক্তারের সাথে জুলসের কথা হচ্ছে। জুলস বলছে যে আপনি তো আমার সাইকিয়াট্রিক গিয়ে করে দিলেন, এবার আমাকে পুলিশের সাথে একটু কথা বলতে দিন। তখন ডাক্তার বলছে হ্যাঁ হ্যাঁ আমরা পুলিশকে ডেকে দেবো, নিশ্চয়ই ডেকে দেবো। তখন বলছে যে আমাকে কিন্তু বার্থোলোমিওতে পাঠাবেন না, আমি কিন্তু ওই বাড়িতে ফেরত যেতে চাই না, আমি কিন্তু ওই বাড়িতে একদম যেতে চাই না। তখন ডাক্তার বলছে যে না 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 না, তুমি কেন এত উত্তেজিত হয়ে যাচ্ছ, তোমার তো এখন শরীর খুব খারাপ, তুমি এমনিতেও কোথাও যাচ্ছ না, তুমি প্লিজ এত উত্তেজিত হয়েও না। কোনো ডাক্তারের হাতটা চেপে ধরেছে, বলেছে ওই বাড়িতে গেলে আমি বাঁচবো না, এই 6 দিন আমি যে কি করেছিলাম আমি জানি না। যাই হোক, আমি কাট ব্যাক টু বার্থোলোমিও ওয়ান্স अगेन। ও বাড়িতে বসে আছে এবং চিন্তা করছে, ওর বন্ধুকেও মেসেজ করছে, ক্লোইকে মেসেজ করছে, কিন্তু ক্লোইকে মেসেজ করার পরে ওর মনে হচ্ছে যে না ক্লোই তো নেই, ক্লোই তো মানে বয়ফ্রেন্ডের সাথে একটু ভেকেশনে গেছে। ইনগ্রিডকে মেসেজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, কোনো খবর পাচ্ছে না। তখন ও কি করেছে, ঠিক করেছে যে আমি তাহলে একটু ডিলেনের সাথে গিয়ে কথা বলবো। তখন ও গিয়ে ডিলেনকে বলেছে যে ডিলেন আমার সাথে একটু কথা বলবে। তখন ডিলেন ওকে বলেছে না আমি এখানে তোমার সাথে কথা বলবো না, তুমি আমার সাথে বাড়ির বাইরে দেখা করো। তখন বাড়ির বাইরে দেখা করেছে, বাড়ির বাইরে দেখা করার পরে ডিলেনকে বলছে ডিলেন তুমি কি জানো ইনগ্রিড কোথায়? বলছে না আমি জানি না ইনগ্রিড কোথায়, আমার সাথে কথা হয়েছিল কিন্তু তারপরের দিন থেকে আমি আর ইনগ্রিডকে মানে কোথাও খুঁজে পাইনি। ডিলেন তোমার কি ওই বাড়িতে একটুও ভয় লাগে না? বলছে না আমার ভয় লাগে কিন্তু বলছে দেখো সত্যি কথা তোমাকে বলবো, তুমি কাউকে বলবে না। তোমার আগে যে মেয়েটা ছিল এরিকা, তার সাথে আমার বেশ ভাব ছিল এবং তার সাথে আমার একটা সম্পর্কও ছিল। এরিকাও কিন্তু আমাকে বারবার করে বলেছিল যে এই বাড়িতে কিছু একটা আছে ডিলেন, কিছু একটা আছে, আমরা এখানে থাকবো না। কেউ আমাকে সবসময় দেখে, আমার মনে হয় আমার দিকে কেউ তাকিয়ে আছে সবসময়। তখন ডিলেন ওকে বলেছিল যে দেখো আমাদের তো পয়সা কড়ির দরকার, সেই জন্য এরকম করে কোনো লাভ নেই, আমরা কিছুদিনের মধ্যে ভালো পয়সা পেয়ে যাবো, আমরা চলে যাব। তারপরে এরিকা একদিন হারিয়ে যায়। তো তখন ও বলে যে তুমি তাহলে কি করলে? বললো যে এরিকার কোনো জিনিস তুমি পাওনি? বলছে না আমি এরিকার কোনো জিনিস পাইনি, তবে ইনগ্রিড বলেছিল তোমাকে একটা জিনিস দিতে, কিন্তু আমি সেটা বলতে ভুলে গেছিলাম, ওর লকারে রাখা আছে। তো বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কি আমার সাথে বাড়ি ফেরত যাবে? বললো হ্যাঁ, যে একসাথে যাবো না, তাহলে ওরা যদি মানে ওরা হয়তো মানে লেসলির কথা বলছে যে লেসলি হয়তো পছন্দ নাও করতে পারে। তো ওরা আলাদা আলাদা বাড়ি এসে আবার ওই লকারে গেছে দেখার জন্য। লকারে গিয়ে দেখছে যে একটা বাক্সের মধ্যে একটা বন্দুক রাখা আছে, একটা গান। তখন বলছে দিলেন এটা কি? তখন ওরা বলছে তখন দিলেন বলছে আমি তো জানি না, তুমি একটু রেখে দাও, ওখানে কাউকে দেখিও না। তখন বলছে দিলেন তুমি আমার ফ্ল্যাটে আমার সাথে একটু যাবে, আমার না যেতে ভয় লাগছে। ডিলেন বলছে ঠিক আছে চল। তোর ফ্ল্যাটে গেছে, তোর ফ্ল্যাটে তো কোনোদিন ডিলেন ওখানে ঢোকেনি অবভিয়াসলি, কারণ তুমি চালা চাবি ছাড়া ঢুকতে পারবে না। তো ডিলেন ঢুকেছে, ঢুকে বলছে যে এরিকা এখানে থাকতো, কিন্তু আমার সাথে কোনোদিন এই ফ্ল্যাটে ওর দেখা হয়নি। তো এবার ও তাড়াতাড়ি মানে সব জায়গায় ওরা দেখছে যে যদি কিছু এরিকার কোনো জিনিস পায়। ডিলেন বলছে যে আমি তাহলে একটু দেখবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখ। এবার খুঁজতে খুঁজতে একটা জায়গায় ও একটা বই খুঁজে পায়। কি বলে আমাদের মেয়েটা জুলস একটা বই খুঁজে পায়, ওই গ্রেটার বইটা, দ্য হার্ট অফ আ ড্রিমার। এবং সেই বইটাতে লেখা যে your youthfulness gives me life, regards গ্রেটা, এরিকার নাম লেখা আছে।
ও ভাবে যে ঠিক আছে, এই বইটা তো খুব পপুলার ছিল, সে থাকতেই পারে, মানে কোথাও না কোথায় এটার মানে হয়তো দিয়েছে গ্রেটার সাথে এরিকার ভাব ছিল। এবার ডিলেন খুঁজতে খুঁজতে একটা জায়গায় এরিকার ফোনটা পায়। মানে এরিকা একদম এমন ভাবে গুছিয়ে রেখে গেছিল ফোনটা যে কেউ ফোনটার কথা জানতে পারেনি মনে হচ্ছে। যদি এরিকা নিজে চলে গিয়ে থাকে তাহলে ফোন রেখে যাওয়ার কোনো মানে হয় না। তো ফোনটা পায়, তারপরে ওরা ফোন খুলে দেখার চেষ্টা করে এবং ফোন খুলে দেখতে দেখতে ওরা একটা ইয়ে পায়, তোমার একটা ভিডিও পায়, এরিকার লাস্ট ভিডিও পায়। ভিডিওতে এরিকা বলছে যে মানে এরিকা নিজের ভিডিও বানিয়েছে যে আমার খুব ভয় লাগছে, আমি আজকে এখান থেকে চলে যাব। আমি ডিলেনকে অনেকবার বলেছি আমার সাথে যেতে, কিন্তু ডিলেন রাজি হচ্ছে না, কিন্তু আমি আর থাকতে পারবো না। যেই এটা বলে সেই ওরা শুনতে পায় যে ওর দরজায় কেউ টাক 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 করে নক করছে এবং এরিকা ফোনের দিকে তাকিয়ে বলে ও এসে গেছে, ও এসে গেছে। এখানেই ভিডিওটা শেষ, কিন্তু কে ওটা কে সেটা ওরা জানতে পারে না। এবার প্যানিক সিচুয়েশন হয়ে গেছে দুজনের মধ্যে। যাই হোক, তারপরে ডিলেন তো নিজের বাড়িতে চলে যায়, আর জুলসের সাংঘাতিক একটা প্যানিক অ্যাটাক হচ্ছে। তখন বসে বসে হঠাৎ ও বাড়িতে খটখট দরজার ধাক্কা পড়ে, ধাক্কা আসে। তখন ও বলছে যে, তখন ও মনে মনে ভাবছে কে এলো আমার বাড়িতে, এখন কে এলো। যাই হোক, সাহস করে গিয়ে দরজা খুলেছে, দরজা খুলে দেখছে গ্রেটা দাঁড়িয়ে আছে। তখন ও বলছে গ্রেটা তুমি এখানে? বলছে আই এম সো সরি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। তুমি আচ্ছা, মাঝখানে আমি বলতে ভুলে গেছিলাম যে ওই যে লেনার্ড ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল যার হার্টের প্রবলেম ছিল, সে একবার ভুল করে একটু বাড়িতে এমন একটা কোনো কাজ করে যাতে বাড়িতে একটু আগুন লেগে যায়। সেই সময় জুলস গ্রেটাকে বাঁচিয়ে দেয়। এই মাঝখানে এই ঘটনাটা ঘটেছে। তো গ্রেটা এসে তার সেই জন্য বলার চেষ্টা করছিল যে থ্যাংক ইউ, চলো তোমাকে আমি লাঞ্চ খাওয়াই। এবার গ্রেটা ওকে লাঞ্চে নিয়ে যায়। লাঞ্চে নিয়ে গিয়ে বেশ গ্রেটার সাথে অনেক কথাবার্তা হয় এবং তারপরে গ্রেটা ওকে ওর বইটা বলেছিল যেহেতু ওর পছন্দ, সেই বইটা ওকে দেয় এবং বইয়ের মধ্যে লেখা যে ইয়োর ইউথফুলনেস গিভস মি লাইফ, রিগার্ডস গ্রেটা। তখন ও ভাবে যে এই অথররা কি এর থেকে বেশি কিছু লিখতে পারে না বইয়ের মধ্যে? সমস্ত বইয়ের মধ্যে এরকম লিখে যাচ্ছে। তখন ও বলে গ্রেটা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তখন গ্রেটা বলে জানো তো, আমি এই বই কিন্তু কাউকে দিই না, তুমি প্রথম যাকে দিলাম। জুলস ওকে বলে তুমি কাউকে এই বইটা দাওনি কখনো? বলছি না, তোমাকে প্রথম দিলাম, আমি আমার বই সবাইকে দিই না। এবার জুলসের না মানে প্র্যাকটিক্যালি হার্ট মুখের মধ্যে চলে এসছে যে আমি তো এরিকার নামে দেখেছি, তার মানে ও এরিকাকে চিনতো, তাহলে গ্রেটা কি এসব কাজ করছে? ও ভাবতে পারছে না। তখন ও গ্রেটাকে বলছে গ্রেটা ঠিক আছে, আমি একটু লাইব্রেরি যাব, তুমি বাড়ি যাও। তখন গ্রেটা বাড়ি চলে গেছে। ও লাইব্রেরিতে গিয়ে একটু রিসার্চ করতে শুরু করেছে। করতে করতে তারপরে ও ভাবছে যে আমি কি করব, কোথায় যাব, কি করব ভাবছে, মানে বেরোতেও পারছে না। ও পয়সা সব শেষ হয়ে গেছে, সপ্তাহ শেষ না হলে পয়সা পাবে না। তখন ও লাইব্রেরিতে কথা মানে মানে লাইব্রেরি থেকে লাইব্রেরিয়ান যে ছিল তার সাথে একটু গল্প করছে। তার সাথে গল্প করতে করতে জিজ্ঞেস করছে জানো তো আমার এরকম বন্ধু এরকম হয়েছে, কোথায় গেল বুঝতে পারছি না। তখন লাইব্রেরিয়ান বলছে যে আচ্ছা তুমি কি হোমলেস শেল্টার গুলো একটু খবর নিয়েছো? তোমার বন্ধুর যখন তুমি বলছো যে কোনো বাবা মা কেউ নেই, মানে ইনগ্রিডেরও বাবা মা কেউ নেই, তো ও যদি তোমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকে তাহলে একটু দেখো না কাছাকাছি হোমলেস শেল্টারে বাই চান্স যদি তোমার বন্ধুকে পেয়ে যাও। তাহলে বলছে রাইট, গুড আইডিয়া। তো বাড়ি যাওয়ার আগে ও এরকম একটা হোমলেস শেল্টারে গেছে, গিয়ে একজনের সাথে দেখা হয়েছে, তাকে বলেছে এই শেল্টারটা শুধু মেয়েদের জন্য। তখন ওকে বলেছে যে প্লিজ এইটা হচ্ছে আমার বন্ধু, যদি ও আসে তাহলে পরে আমাকে একটু খবর দেবে, আমি ওকে খুব খুঁজছি। তখন বলছে দেখো আমরা এরকম কাজ তো করি না, কারণ অনেকে আসে এখানে শেল্টার নিতে যাদের বাড়ির লোকজনরা হয়তো তাদের অ্যাবিউজ করেছে বা এরকম। তখন বলছে না আমাকে প্লিজ প্লিজ, ও আসলে প্লিজ প্লিজ প্লিজ। তখন বলছে ঠিক আছে, তোমাকে আমি একটা মেসেজ করে দেবো যদি ও এরকম নামে কেউ আসে বা আমি কাউকে দেখতে পাই। এইসব করে ও বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে ও ইয়ে করছে, তোমার ওখানে বসে বসে ও রিসার্চ করছে এবং ও ক্লোয়ের সাথে কথা বলার চেষ্টা করছে যে যদি ক্লোয়ের সাথে ওর দেখা হয়ে যায় বা যদি ক্লোই ফেরত চলে আসে, কিন্তু কোনো মেসেজ পাচ্ছে না। এবং
রিসার্চ করতে করতে হঠাৎ ও জানতে পারে যে ও যে বাড়িটা মানে যার জন্য ও অ্যাপার্টমেন্ট সিটিং করছে, যে ভদ্রমহিলা ইজ সাপোজ টু বি ডেড, যে যার বাচ্চা কাচ্চা এস্টেট নিয়ে মারামারি করছে, অ্যাকচুয়ালি সেটা কিছুই না। সেই ভদ্রমহিলা এখনো বেঁচে আছেন। সেই ভদ্রমহিলা এই বাড়ি থেকে ধরো 1 মাইল দূরে একটা বাড়িতে থাকেন, 1 কিলোমিটার দূরে একটা বাড়িতে থাকেন। ও অবাক হয়ে গেছে, বলছে এটা কি হচ্ছে আমার সাথে। ও তখন ওই ভদ্রমহিলাকে মানে একটু রিসার্চ করেছে, করে জানতে পেরেছে যে ভদ্রমহিলা কোথায় থাকেন। কারণ দেখো ভদ্রমহিলার নাম তো মেলে পড়েছে, যার নামে বাড়ি। তখন ও গিয়ে ভদ্রমহিলাকে দেখাশোনা মানে ভদ্রমহিলার সাথে দেখা করার জন্য ও খুব মানে উঁচিয়ে আছে, তো গিয়ে ভদ্রমহিলাকে প্র্যাকটিক্যালি স্টক করেছে। করে একটা সময় ভদ্রমহিলা বেরিয়েছেন বাড়ি থেকে কোনো একটা কাজে, একটু বয়স্ক ভদ্রমহিলা কিন্তু। তখন ও গিয়ে ওকে বলে, ওকে মানে এরকম ধরেছে, ধরে বলছে তোমার বাড়িতে আমি আছি, বাচ্চা তো বলো তোমার বাড়িতে কি হয়েছিল, তোমার বাড়িতে লোকজন কেন থাকে না। ভদ্রমহিলা বলছে তুমি কে, তুমি কেন আমার সাথে এরকম করছো, আমি তোমাকে চিনি না, জানি না, শুনি না, তোমার এত বড় সাহস, আমার গায়ে হাত দিয়েছো, আমার বয়স বেশি বলে তো আমি এক্ষুনি পুলিশ ডাকবো। বলছি না না পুলিশ দেখো না, দেখো প্লিজ প্লিজ আমাকে একটু প্লিজ বলো যে তুমি তোমার ওই বাড়িতে কি ব্যাপার, ওখানে কেন আমি তোমার অ্যাপার্টমেন্ট সিটিং করছি। তারপর বলছে আমি কিছু জানি না। বলতে বলতে একটু মানে ঝাপটাঝাপটি হয়েছে, ভদ্রমহিলা না এরকম একটু জামাটা সরে গেছে, তো দেখছে ঠিক ভদ্রমহিলার এইখানে বুকের এইখানটাতে ওই সাপের একটা ট্যাটু করা। না ও চলে এসছে, আমি কোথায় ফেসে গেছি, আমি কাদের মাঝখানে ফেসে গেছি, আমি কোথায় ফেসে গেছি। এই বলে যখন ও মানে কোথায় যাবে বুঝতে পারছে না, হঠাৎ ওর ফোন বাজতে শুরু করেছে। ওই ববি ফোন করেছে যে হোমলেস শেল্টার থেকে, বলছে একজন এসছে, মনে হচ্ছে তোমার বন্ধু, তুমি এখানে তাড়াতাড়ি চলে এসো। তো দৌড়ে দৌড়ে গেছে, গিয়ে দেখছে ইনগ্রিড। বলছে ইনগ্রিড তুমি কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে, তোমাকে কেন আমরা জানতে পারিনি। মানে এই গোটা ঘটনা হতে হতে ধরো আমরা 5 দিনের মাথায় চলে এসেছি। তখন ইনগ্রিড বলছে যে তুমি যেদিনকে রাত্রিরে আমার বাড়িতে এসেছিলে সেদিনকে নিক এসেছিল আমার বাড়িতে, মানে ওই যে ডাক্তার। বলছে কেন, নিক কেন এসেছিল? বলছে নিক এসে আমাকে বলছিল কোথাও একটা আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি ওর সাথে যেতে রাজি হইনি। তো নিক আমাকে ভয় দেখাচ্ছিল যে আমার সাথে এমনি চলে এসো, বেশি জোরাজোরি করবে না। তো আমি তখন চিৎকার করেছিলাম, তো ভাগ্যিস তুমি এসছিলে। বললো আমি এসছিলাম তো কি হয়েছে? বলছে তুমি যখন এসছিলে আমি দরজা খুলেছিলাম, তখন আমি কোনো মতে পকেট থেকে আমার পেপার স্প্রেটা বের করে নিতে পেরেছিলাম, নিয়ে আমি নিককে ও ঘায়েল করে দিয়ে পালিয়ে এসছে। সেই যে ও বাড়ি থেকে বেরিয়েছে, ও আর ওই বাড়িতে ফেরেনি। ও বলছে যে তখন ও বলছে জুলস তুমিও বাড়িতে ফিরো না, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। তখন জুলস বলছে না আমি পালিয়ে যেতে পারবো না, আমার কাছে একটা পয়সা নেই, আমার কাছে মাত্র মানে $100 পড়ে আছে, আমি কোথায় যাবো ভাই, আমরা কোথায় থাকবো, আমাদের কিছু নেই, আমি হোমলেস শেল্টারে থাকতে পারবো না, আমার সমস্ত জামা কাপড় সব ওখানে পড়ে আছে। বলছে ছেড়ে দে, চলে এসো চলে এসো। বলছে না আমি কালকে সকালে বেরিয়ে আসবো ওখান থেকে। এবার ওর কথা শোনেনি, ফেরত চলে গেছে ওই বাড়িতেই, বার্থোলোমিওতে ফেরত চলে গেছে। এবং রাত্রিবেলা যখন ও ঘুমিয়েছিল হঠাৎ ওর চকচক চকচক করে আওয়াজ হয়েছে। যখন আওয়াজ হয়েছে খুলে দেখছে যে সেই নিক দাঁড়িয়ে আছে। নিক বলছে যে চলো তোমার যাওয়ার সময় হয়ে গেছে। তখন ও বলছে কোথায় যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন কোথাও যাব না। বলছে না চলো চলো তোমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। তখন বলছে না আমি কোথাও যাব না। মানে ঝাপটি মারামারি শুরু হয়ে গেছে ডাক্তারের সাথে। কোনো মতে ডাক্তারকে ওখানে ফেলে টেলে দিয়ে দৌড়ে নিচে পালিয়ে গেছে, মানে লবিতে পালিয়ে গেছে, ডাক্তারের জামা কাপড় পরা ছিল সেই অবস্থাতে লবিতে পালিয়ে গিয়ে অলমোস্ট যখন ও গেট থেকে বেরোতে যাচ্ছে, তখন যে গেটের যে ডোরম্যান চার্লি, সে ওকে আটকে দিয়েছে। বলছে না তোমাকে আমি যেতে দিতে পারি না, ওরা বলেছে আমার মেয়েকে ওরা সাহায্য করবে, তোমাকে আমি যেতে দিতে পারি না। তখন ও মানে গায়ে ওর যত জোর ছিল সেই জোর দিয়ে ওর চার্লিকে ধাক্কা দিয়ে রাস্তায় বেরিয়েছে। যেই রাস্তায় বেরিয়েছে সঙ্গে সঙ্গে ওর সাথে একটা গাড়ির ধাক্কা লেগেছে। এইখানে the two timelines match and we come back to the hospital. হসপিটালে জুলস বুঝতে পারছে যে ওর সাথে এরা ডাক্তাররা ওর সাথে কিছুতেই পুলিশের দেখা করতে দিচ্ছে না। তখন ও কি করেছে, বলেছে না আমাকেই তাহলে নিজের স্টেপ নিতে হবে বলে ও নিজের গা থেকে আইভি টাইভি খুলে কোনো মতে বলতে পারো মানে একদম খোঁড়াতে বেরিয়েছে। বেরিয়ে দেখছে লম্বা করিডোর, পাশে দরজা যেরকম হয় হসপিটাল, কিন্তু লোকজন কেউ কোথাও দেখতে পাচ্ছে না, মানে কোনো লোকজন নেই, কোনো আওয়াজ টাওয়াজ নেই।
এরকম খোঁড়াতে 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 এসে একটা দরজা খোলা পেয়েছে, সেই দরজাটা খুলে ভেতরে ঢুকে দেখছে একটা রান্নাঘর, একটা কিচেন। বুঝি এবার কোথায় যাব, এবার দেখেছি রান্নাঘরে একটা ফোন আছে। ফোনটা কোথায়, ও মানে ও যখন জ্ঞান হয়েছিল ও তখন জানতে পেরেছিল যে ওর সেল ফোনটা ওর কাছে ছিল না, মোবাইলটা ছিল না। বলছে আমি ফোনে 911 ডায়াল করে পুলিশ ডাকবো আর ক্লোইকে ফোন করবো। এবার ফোনের দিকে যখন গেছে, এরকম মানে কষ্ট সৃষ্টি করে ফোনের দিকে যখন গেছে, গিয়ে দেখছে যে ঠিক ফোনের পাশে একটা ছবি, এবং সেই ছবিতে ওই সাপ, যার ল্যাচটা মুখের ভেতরে। সেই সময় জুলস বুঝতে পেরেছে যে ও কোনো হসপিটালে নেই, ও ওই বার্থলোমিও বিল্ডিং এর মধ্যেই কোনো একটা ফ্লোরে আছে। যেটাকে ও হসপিটাল এতক্ষণ ভাবছিল, সেটা কিন্তু ওর জেলখানা। এবং সেইখানে ও অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে যখন ওর জ্ঞান ফিরছে, তখন ও কোনো একটা ঘরের মধ্যে, হসপিটালের মতন ঘরের মধ্যে শুয়ে আছে। এবং ওর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে ও দেখছে যে ওর ডাক্তার নিক এবং যে নার্স টার্স ছিল তারা সবাই ওকে পরীক্ষা নিরীক্ষা করছে। এবং নিক বলছে দ্য সার্জারি ওয়াজ সাকসেসফুল, দ্য সার্জারি ওয়াজ সাকসেসফুল। তখন ও বলছে কিসের সার্জারি, কি সার্জারি হয়েছে? তখন নিক বলছে যে জুলস তুমি কথা বলো না, তুমি এখন রেস্ট করো, এই ওষুধগুলো তুমি খাও আর রেস্ট করো, তুমি এখন কোনো কথা বলবে না। ও আর কি করে, ওর দেখছে যে ওর গায়ে হাতে অনেক ব্যান্ডেজ ফ্যান্ডেজ বাঁধা, পেটের মধ্যে ব্যান্ডেজ ফ্যান্ডেজ বাঁধা, ইত্যাদি ইত্যাদি, মাথায় তো ব্যান্ডেজ বাঁধাই ছিল। এবার ও মানে কোনো মতে সাইডে ফিরে দেখছে যে গ্রেটা ওই হাসপাতালের জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। তখন ও গ্রেটাকে বলছে যে গ্রেটা তুমি এখানে কি করছো, আমরা সবাই হাসপাতালে কেন? তখন গ্রেটা ওকে বলছে যে আই এম সো সরি, আমি চাইনি তোমার সাথে এটা হোক, আমি চেয়েছিলাম ইনগ্রিডের সাথে হোক, কিন্তু আমি তোমার সাথে চাইনি। তুমি খুব ভালো মেয়ে, তোমার জীবনে অনেক দুঃখ পেয়েছো, আমি অনেক চেষ্টা করেছিলাম। এইটুকু বলার পরেই নিক আবার ফেরত চলে এসছে, গ্রেটাকে বলছে গ্রেটা তুমি তোমার ঘরে চলে যাও। গ্রেটা চলে গেছে। তখন নিক ওকে বলছে, নিককে ও বলছে আমার কি সার্জারি হয়েছে বলো। তখন নিক বলছে এটা তোমার ফার্স্ট সার্জারি হয়েছে, গ্রেটার একটা কিডনি দরকার ছিল, সেটা আমরা দিয়েছি। এবার তোমার অন্য কিডনিটা আমি এত পয়সায় বিক্রি করব, আর তোমার হার্টটা চার্লির মেয়েকে দিতে হবে, তোমার লিভারটা আমি মেরিয়ানকে দেবো। তোমার বেঁচে থেকে কি লাভ জুলস, তোমার বেঁচে থেকে কি লাভ বলো? না তোমার আগে কেউ আছে, না তোমার পিছনে কেউ আছে, না তোমার পয়সা কুড়ি আছে, না তুমি ফেমাস, না তুমি কোনো মানে ইউ আর ট্যালেন্টেড। দেখো এই সব জিনিসপত্র যেগুলো তোমার বডির মধ্যে আছে, যেগুলো কোনো কাজ নেই, সেগুলো তুমি ট্যালেন্টেড, ফেমাস, রিচ লোকেদের দাও, যাতে তারা আরো বাঁচতে পারে, তাদের আরো ভালো হতে পারে, তারা সোসাইটির আরো অনেক উপকার করতে পারে। বলছে উপকার করতে পারে, তুমি আমায় খুন করবে? বলছে তোমাকে কেন, তোমার আগে কত লোককে আমরা করেছি, আমাদের এটাই কাজ। এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা কিন্তু হসপিটাল। এর প্রত্যেকটা ফ্ল্যাট যারা নিয়েছে তাদের সকলেরই একটা মরণাপন্ন অসুখ আছে, তাদের প্রত্যেকেরই কিছু না কিছু ট্রান্সপ্লান্টের দরকার আছে। এবং যে বাড়িগুলো খালি আছে সেইগুলো আমরা তোমাদের মতো লোকেদের দিই। তোমরা $1000-2000 জন্য এখানে এসে থাকো, এবং তারপরে আমরা তোমাদের তাজা নতুন যে অর্গানস গুলো সেগুলো ওদেরকে ট্রান্সপ্লান্ট করে দিই। ওরা ঠিক হয়ে গেলে বাড়িটা আবার বিক্রি করে দেয় আবার কোনো অসুস্থ রিচ ফেমাস লোকেদের কাছে। এই বাড়িতে কত লোক এসে গেছে, তুমি একমাত্র নও। আজ পর্যন্ত এই বাড়িতে প্রায় 127 জনের সঙ্গে এরকম হয়েছে, এরকম বলে বেরিয়ে গেছে। বলছে তুমি কিন্তু বেশি এখান থেকে নড়াচড়া করো না, তোমার 8 ঘন্টা 2-এর মধ্যেই তোমার বাকি সার্জারি হবে। জুলসের মানে রাগ হয়ে গেছে, ও তখন বলছে আমি মরবো না এখানে, যাই করে হোক মরবো না, আমি এরকম ভাবে মারা যাব না। তো কোনো মতে যাই হোক, মানে তখনই ও কিছু করতে পারেনি। যাই হোক, এটা ওটা করে টোরে কোনো একটা নার্সের কাছ থেকে ও একটা লাইটার জোগাড় করেছে। এইগুলো মানে এটা আমাকে ডিসকাস করতে বললো না, বইটা পড়লে বুঝে যাবে। মানে বইয়ের অনেক জায়গায় অনেক কিছু আছে যেগুলো একটু বইয়ের গল্পের মতো। তো করে ও
করেছে কি নিজের বেড আর নিজের যে কম্বলটা ছিল সেটা জ্বালিয়ে দিয়েছে, সেটা জ্বালিয়ে দিয়ে ডিস্ট্রাকশন ক্রিয়েট করেছে। যে মুহূর্তে অন্য লোকেরা এসছে ওই বাড়ির ঘর থেকে ও দৌড়ে পালিয়ে গিয়ে নিয়ারেস্ট একটা ঘরের মধ্যে ঢুকেছে। নিয়ারেস্ট একটা ঘরের মধ্যে ঢুকে দেখছে গ্রেটা বসে আছে। তখন মানে গ্রেটা বসে আছে, ও তখন ভাবছে যে এই যদি গ্রেটা চিৎকার করে তাহলে পরে আমি তো ধরা পড়ে যাবো, ব্যাস আমার তো বেরোনো হবে না। তখন ও গ্রেটাকে বলছে, তখন গ্রেটা ওকে বলেছে ঠিক আছে কিছু বলবো না আমি। তখন গ্রেটা ওকে পালিয়ে যেতে দিয়েছে। এবার ও দৌড়ে মানে ওই হসপিটাল গাউন যেটা পরে আছে সেই অবস্থায় ব্যান্ডেজ অবস্থায় দৌড়ে বাইরে চলে গেছে। বাইরে যখন গেছে তখন দেখছে মানে তখন সকাল মানে দিনের বেলা। এবার যখন বেরিয়েছে ওকে বাথরুম থেকে বেরিয়েছে, বেরিয়েও পড়ে গেছে, পড়ে গিয়ে মানে ওর ব্যান্ডেজ লাগা, সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। এবার আশেপাশে যত লোকজন ছিল তারা সবাই এসে ওকে ধরে ফেলেছে। অবভিয়াসলি ওরকম অবস্থায় কাউকে যদি দেখো ফেলে দিয়ে যেতে পারবে না। তখন পুলিশকে ডেকেছে, মানে মানে যা হয় এমার্জেন্সি সার্ভিস টার্ভিস সবাইকে ডেকেছে। এই করে তখন ওরা সবাই জিজ্ঞেস করছে তুমি কে, তোমার কি নাম। ওর তখন মানে চক্কর আসছে, ও ব্লাড লস হয়েছে, ওরকম একটা সার্জারি হয়েছে, একটা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, বুঝতে পারছো ওর কি অবস্থা। তো ও তখন ইয়ে করেছে, ওখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে মানে বেরিয়ে যায়নি, সরি, ওকে তখন মানে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। যখন ওকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখন হঠাৎ লোকজন চিৎকার করে উঠেছে, রে 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 করে চিৎকার করে উঠেছে। তখন ও মানে ও মোটামুটি ওখানে শুয়ে দেখছে যে 13 তলার ওপর থেকে নিক দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে ওখান থেকে ও নিক ঠিক ওর গ্রেট গ্র্যান্ডফাদারের মানে গ্র্যান্ডফাদারের মতন ওখান থেকে ঝাঁপ দিল। এরা বংশানুক্রমে এরকম কাজ করে এসছে। ওর গ্র্যান্ডফাদার গ্রেট গ্র্যান্ডফাদার শুরু করেছিল এই ব্যবসা করা। কর্নেলিয়া সোয়ানসন ওয়াজ দ্য ফার্স্ট ট্রান্সপ্লান্ট পেশেন্ট। ওই যে রুবি বলে যে মেয়েটাকে পাওয়া গেছিল সেন্ট্রাল পার্কে, সে হচ্ছে ওদের ফার্স্ট মানে তার উপরে এরকম কাজ করা হয়েছিল। এবং 7 দিন বাদে কর্নেলিয়া মারা গেছিল, কারণ সে কোনো ট্রিটমেন্ট পায়নি, সেজন্য সে জেলে মারা গেছিল। এটাই হচ্ছে ওদের কাজ ছিল। ওরা ওখানে মোটামুটি এরকম কাজ করতো। এই ছিল গল্প লক অল এভরি ডোরস এর। আমি জানি না তোমাদের কেমন লাগলো, কারণ আমি কোনো কমেন্ট দেখতে পাইনি বা কোনো কিছু জানতে পারিনি। আশা করি তোমাদের ভালো লেগেছে। গল্পটা বলতে আমার একটু সময় লেগেছে, অনেকক্ষণ সময় লেগেছে, সেজন্য আমি আর টাইম নষ্ট করব না। তোমাদের কমেন্টস আমি পরে পড়ব। কিছু ডাউটস থাকলে আমাকে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমি যেরকম বলি, প্লিজ আমাদের গল্প শুনতে এসো, লাইক শেয়ার কমেন্ট করো। যারা ইউটিউবে দেখবে তারাও লাইক শেয়ার কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সপ্তাহটা তোমাদের ভালো কাটুক। গুড ইভিনিং, গুড নাইট, নমস্কার। আর আমাকে জানিও কেমন লাগলো।